কে তুমি? আমাদের বাড়িতে কি করছো? রাধিকা তার পুতুল নিয়ে খেলতে ব্যস্ত ছিল। এই মেয়ে, কথা কানে যায় না? কখন থেকে বলছি কে তুমি? মাহিনের শেষের কথাটি ধমক মিশ্রিত ছিল। রাধিকা ভয়ে কেঁপে উঠল, মুখে জড়তা নিয়ে বলল, আমি রাধিকা। তা বুঝলাম, তাহলে তুমি এখানে করছো কি? রাধিকা ওর ওড়নার মাথা আঙ্গুলে পেছাতে পেছাতে বলল। আমার আম্মা আপনাদের বাড়িতে কাজ করে। মাহিন বিরক্তি রেশ কেটে বলল, তোমাকে আগে এখানে তো দেখিনি, তাহলে আজ এসছো কি কারণে? 5 দিন হয়েছে এসছি। আমি হয়তো লক্ষ্য করিনি। আর একা খেলছো কেন? রুহি, মিম, রোহানকে নিয়ে খেলো। এদেরকে আমি বলেছি খেলতে, কিন্তু তারা বলেছে আমার সাথে খেলবে না। রাধিকার কথাগুলো কান্না ভেজা কণ্ঠে বলল। মাহিন রাধিকার কান্না ভেজা কণ্ঠ শুনে তার খারাপ লাগতে লাগলো। মাহিন রাধিকার পাশে বসে বলল, কি খেলছো? পুতুল খেলছি। তোমার মতো মেয়েরা কি এখনো পুতুল খেলে? তোমার বয়সী রুহি সে কবে থেকে পুতুল খেলা ছেড়ে দিয়েছে? আমাদের বাড়িতে আমার বয়সী সবাই পুতুল খেলে। আর রিনা আপা বিয়ে হয়ে যাবার পরেও আমার সাথে খেলতে আসে পুতুল। তোমার বাড়ি কোথায়? দেখে তো গ্রামের মনে হচ্ছে। আড়ালিয়া, এটা এখান থেকে অনেক দূর। জানি আমি। মাহিন বসে বসে রাধিকার খেলা দেখতে লাগলো। রাধিকার মা রাধিকাকে নিয়ে গ্রাম থেকে শহরে এসেছে দুবেলা পেট ভরে খাওয়ার জন্য। রাধিকার বাবা 2 বছর আগে মারা গিয়েছে। তার মার পক্ষে সংসার চালানো কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই তিনি গ্রাম থেকে শহরে আসেন। রাধিকার বয়স 13। মাহিনদের বাড়িতে আসার পর মাহিনের মা তাকে 8ম শ্রেণীতে ভর্তি করান। মাহিনের বাবা গরিবদের প্রতি এত দয়া মায়া নেই। তিনি সর্বদা ব্যবসা নিয়েই থাকেন। মাহিন তার মা বাবার একমাত্র সন্তান। অনার্সে পড়াশোনা করে। রুহি, রোহান, মিম তার চাচাতো ভাই বোন। মাহিনের চাচারা তাদের সাথেই থাকেন। রাত 10টায় রাধিকা প্রচন্ড খিদা নিয়ে তার মার কাছে এসে বলল, আম্মা, খুব খিদা লাগছে। রাধিকার মা প্লেট মুছতে মুছতে বলল, তুই রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। রাধিকা তার মার কথায় রুমে চলে যায়। মাহিমের রুম থেকে চিৎকারের শব্দ শুনে সে কৌতূহল নিয়ে মাহিনের রুমের দিকে যেতে থাকে। রুমের কাছে এসে উকি দিয়ে দেখে মাহিন তার মার সাথে রাগারাগি করছে। রাধিকা মনে মনে বলে, জীবনে এত রাগী মানুষ দেখিনি। এই জন্যই হয়তো ওর মা ওনার কাছে যেতে বারণ করেছে। আর আমি বিকেলে ওনার সাথে কত বক বক করেছি। আর কোনো দিন কথা বলবো না, এখান থেকে চলে যাই, তা না হলে আমাকে খুব বকা দেবে। রাধিকা নিজের মনে বিড় করতে করতে তার রুমে চলে আসে। রাধিকার মা সারা দিনের ক্লান্তিতে চৌকিতে গায়ে এলিয়ে দিয়ে বলল, কোথায় গিয়েছিলি? আমি কখন থেকে ভাত নিয়ে বসে আছি। রাধিকা হাত ধুয়ে মুখে ভাত দিতে দিতে বলল, বাড়িতে আসার পর আন্টি আমাকে যে ছেলের কাছে যেতে বারণ করেছিল তার রুমে গিয়েছিলাম। রুমে গিয়েছিলি কেন? জানতে পারলে জানিস কি হবে। রুমে যাইনি, ওরা চিৎকার শুনে রুমে ওকে দিয়ে দেখি উনি তার মার সাথে রাগারাগি করছেন। আম্মা জানো কি রাগ ওনার রাগ দেখে ভয়ে আমি চলে আসি। কখন থেকে উনি উনি করছিস কেন? ছেলেটার একটা নাম আছে, মাহিন ভাই বলে ডাকবি। পরের বার যেন উনি শব্দটা না শুনি। রাধিকার মাথা নেড়ে সম্মতি জানালো। রাত 3টায় রাধিকার পানি পিপাসায় ঘুম ভেঙে যায়। কিচেনে পানি পান করতে আসার সময় অন্ধকারে কারোর সাথে ধাক্কা খেয়ে রাধিকা ভূত বলে যখন চিৎকার দিবে, তখন কেউ তার মুখ চেপে ধরে। উক্ত ব্যক্তি ধমকের সহিত বলে, স্টুপিড, আমি মাহিন, ভূত না। দেখে চলতে পারো না? রাধিকা মুখ থেকে মাহিন হাত সরিয়ে আনলে রাধিকা বলে, আমাকে মাফ করে দিন, আমি দেখতে পাইনি। ঠিক আছে, নেক্সট টাইম থেকে দেখে চলবে। এত রাতে করছো কি এখানে? পানি পান করতে আসছে। পানি পান করে আমার জন্য কফি বানিয়ে ছাদে নিয়ে আসো। আমি পারি না, কিভাবে বানাতে হয় মাম্মাকে ডেকে আনি। মাহিন রাধিকার কথা শেষ করতে না দিয়ে বলল, দরকার নেই টাকার, চা বানাতে পারলে সেটাই বানিয়ে নিয়ে আসো। রাধিকা কিচেনে চা বানানোর জন্য চলে গেল। 10 মিনিট পর চা নিয়ে ছাদে আসে। মাহিন চা কাপটা নিয়ে বলল, আমার পাশে বসো। রাধিকা ভয়ে ভয়ে মাহিনের থেকে অনেক দূরত্বে রেখে বসলো। মাহিন চা মুখে দিয়ে সাথে সাথে থু থু করে সবটা ফেলে দিয়ে বলল, এটা কি বানিয়েছো? চা বানিয়েছি। মাহিন কাপটা রাধিকার দিকে দিয়ে বলল, তুমি খেয়ে বলো তো কি বানিয়েছো? চা বানিয়েছো না পানিতে চিনি মিশিয়ে শরবত বানিয়েছো? রাধিকা এক ঢোক খেয়ে বুঝতে পারলো সে চা নামে শরবত বানিয়েছে। রাধিকা ভয়ে কেঁদে দিয়ে বলল, আমি চাও বানাতে পারি না। মাহিন রাধিকার কান্না দেখে অবাক হয়ে বলল, সেটা বললেই হতো, আমি তোমাকে চা বানাতে পাঠাতাম না। এখানে কান্নার কি আছে?
রাধিকা কাপটা নিয়ে চলে যেতে চাইলে মাহিন বলল, চলে যাচ্ছ কেন? এখানে বসে আমাকে তোমার গ্রামের গল্প বলো। কেউ আপনার সাথে আমাকে দেখলে বকা দেবে। বকবে কেন? আন্টি বলছে আপনার কাছে না আসতে, এখন যদি দেখে তাহলে বকা দেবে। আসতে না করেছে কেন? আমি জানি না। কেউ কিচ্ছু বলবে না, তুমি বসো। রাধিকা পুনরায় পূর্বের জায়গায় বসলো। বলো, তোমাদের গ্রামে কি আছে? রাধিকা আকাশের দিকে তাকিয়ে বলল, আমাদের গ্রামের সাথে মিশে একটা নদী বয়ে গিয়েছে। নদীর পাশে একটা বট গাছ আছে। সবাই বলে এখানে ভূত থাকে। গ্রাম থেকে অনেক দূরে আমাদের স্কুলে যেতে হলে বট গাছের পাশ দিয়ে যেতে হয়। মাহিন রাধিকার কথার মাঝখানে বলল। আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? রাধিকা মাহিনের দিকে দৃষ্টি দিয়ে বলল, গ্রামে কি দেখবেন? এই যে বললে নদী আছে, নদী দেখবো, সাথে ভূতও দেখবো। রাধিকা কৌতূহল নিয়ে বলল, আপনি ভূত ভয় পান না? না, ভয় পায় না। বল নিয়ে যাবে। মাম্মা যদি নিয়ে যায় তাহলে নিয়ে যাব। তোমার আম্মু আমাকে না নিলে তুমি নেবে না? আমি একা যেতেই পারি না, তাহলে আপনাকে নিব কিভাবে? যখন তুমি নিয়ে যেতে পারবে তখন যাব। আচ্ছা। মাহিন রাধিকার কথা বলার ধরন থেকে বেশ অবাক হয়। তার মাথায় প্রশ্ন জাগে, গ্রামের হয়ে এত শুদ্ধ ভাষায় কিভাবে কথা বলতে পারছে। মাহিন নিজের মনে প্রশ্নের উত্তর জানার জন্য বলল, তুমি গ্রামের হয়ে কিভাবে শুদ্ধভাবে কথা বলছো? রাধিকা আকাশে তারা গুনছিল। মাহিনের প্রশ্নে সে তারা গোনা বাদ দিয়ে বলল, আমার বাবা শিখিয়েছে। তোমার বাবা কি করে? উনি এখন কোথায়? বাবা 2 বছর আগে মারা গিয়েছে। মাহিন রাধিকার দিকে তাকিয়ে বলল, বেঁচে থাকতে কি করতেন? এই শহরে চাকরি করতেন। রাধিকার অনেকদিন পর তার বাবার কথা মনে পড়ে যাওয়ায় তার কান্না এসে যায়। মাহিন বিষয়টি লক্ষ্য করে। সে নিজেকে অপরাধী মনে করতে লাগলো। এভাবে সে প্রশ্ন না করলে হতো। সকালে রাধিকা পায়ে হেঁটে স্কুলে যেতে লাগলো। তার নতুন স্কুলে যেতে ভালো লাগে না। প্রবাদ এক বাক্য আছে, প্রত্যেক নতুনেরই মিষ্ট। কিন্তু রাধিকার ক্ষেত্রে প্রবাদ বাক্যটা যেন উল্টে গেল। কারণ তার স্কুলের পাশে অনেক ফ্যাক্টরি। এগুলোর শব্দ তার বিরক্ত লাগে। তার স্কুলের দেওয়ালগুলো ভাঙা। সব মিলিয়ে তার এই সব অসহ্য লাগে। রাধিকাকে আনমনে চলতে দেখে কিছু ছেলে তার কাছে এসে বলল, সেই পিচ্ছি, চকলেট খাবি? রাধিকা ছোট ও গ্রামের হওয়ায় সে এত কিছু বুঝে না। মাথা নেড়ে বলে খাবে। ছেলেগুলো রাধিকাকে চকলেটগুলো এগিয়ে দিল। একটা চকলেট খেয়েই রাধিকার মাথা ঘুরতে লাগলো। চোখে তার অন্ধকার নেমে আসলো। সে চোখ বন্ধ করার সময় ছেলেগুলোর ঠোঁটে বিজয়ের হাসি দেখতে পেল। রাধিকা মিট মিট করে চোখ খুলে দেখে মাহিন তার দিকে ঝুঁকে আছে। মাহিনকে এই অবস্থায় দেখে রাধিকা ঘাবড়ে যায়। মাহিন রাধিকার সেন্স ফিরতে দেখে রাগান্বিত হয়ে বলে, কি বুঝে তুমি ছেলেগুলোর কাছ থেকে চকলেট খেতে গেলে? তোমার কোনো আইডিয়া আছে যে তারা তোমার সাথে কি করতো? রাধিকা চিন্তায় মগ্ন হয়ে যায়, তার সাথে কি হয়েছে। চকলেট খাওয়ানোর পর সে সেন্স হারানোটাই তার মস্তিষ্কে আছে। কি এমন হয়েছে যার জন্য মাহিন তাকে বকা দিচ্ছে? রাধিকাকে চুপ থাকতে দেখে মাহিনের রাগ আরো তীব্র হয়। মেয়েটাকে কেন কোনো প্রশ্ন করলে উত্তর দিতে লেট করে? মাহিন কর্কশ কণ্ঠে বলল, বলে স্টুপিডের মতো চুপ আছো কেন? রাধিকা মাহিনের ধমকে হালকা কেঁপে ওঠে। মিহি কণ্ঠে বলে, ওরা আমাকে খাওয়ার জন্য বলেছে, আর মাম্মা বলেছে কেউ কিছু খাওয়ার জন্য দিলে খেতে হয়। মাহিন রাধিকার বাচ্চা সুলভ কথা শুনে রাগটা নিমিশে শেষ হয়ে যায়। মাহিন শান্ত কণ্ঠে বলল, অপরিচিত লোকের কাছ থেকে কিছু খেতে নেই সেটা বলেনি? রাধিকা মাথা নেড়ে না বলল। মাহিন পানির বোতল রাধিকার দিকে এগিয়ে দিয়ে বলল, পানি খাও, দেখে তো পিপাসার তো মনে হচ্ছে। রাধিকা বোতল হাতে দিয়ে প্রশ্ন চোখে বলল, ওদের কি লাভ আমাকে চকলেট দেখিয়ে? শুধু শুধু ওদের টাকা নষ্ট হয়েছে। মাহিন রাধিকার এমন প্রশ্নে অবাক না হয়ে পারল না। সে অবাক হয়ে বলল, তোমার কি এ বিষয়ে কোনো আইডিয়া নেই? রাধিকা ছোট করে উত্তর দিল না। মাহিন কি বলে তাকে বুঝাবে তার কোনো শব্দ ভান্ডার তো কাছে নেই। রাধিকাকে ভবিষ্যতের জন্য সতর্ক করার জন্য বলল, তোমাকে তারা চড়া দামে পাচার করতে চায়। রাধিকা মাহিনের উত্তর শুনে মনে মনে শপথ করে মরে গেলেও কারো কাছ থেকে কিছু খাবে না। সূর্যটা তার নিত্যদিনের নিয়ম অনুযায়ী পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সূর্যের কিরণের তেজ ক্রমে কমে কমছে। দক্ষিণে বাতাসে গাছপালার পাতাগুলো আপন গতিতে নড়ছে। রুহি রাধিকার কাছে এসে বলল, তোমাকে আম্মু ডাকছে।
রাধিকা কিছু না বলে যেতে লাগলো। রুহির মার রানু চেয়ারে বসে আয়েশ করে পান চিবোচ্ছে। রাধিকাকে দেখে তিনি বাসকাই গলায় বলেন। রাধিকা অপরাধের মধু বলে, মিম আমাকে আগেই ধাক্কা দিয়েছে, তাই আমি কি বসে থাকবো? শুধু শুধু কেন আমাকে সে ধাক্কা দেবে? রানু রাধিকার হাত চেপে ধরে বলে। রাধিকা ভয়ে কেঁপে উঠল। রুহি মোটা লাঠি এনে রানুর হাতে দিল। রানু রাধিকার চুলের মুঠি ধরে নিজের সর্বশক্তি দিয়ে মারতে লাগলো। রাধিকার 13 বছর জীবনে তাকে কেউ মারেনি। সুন্দর হওয়ায় সবাই তাকে আদর করত। গ্রামের লোকেরা তাকে রূপবতী বলেই ডাকতো। রাধিকার নরম দেহ মার সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। কেউ রাধিকাকে এই পাষাণ মহিলা থেকে বাঁচাতে আসলো না। রাত 9টায় মাহিন বাড়িতে আসে। কিছু মহিলাকে ফিসফিস করতে দেখে তাদের দিকে প্রশ্ন ছুড়ে বলে, আপনারা কি বলছেন? বাড়িতে কি কিছু হয়েছে? তাদের মধ্য থেকে একজন বলে, ছোট আপা আজ নতুন কাজের বুয়ার মেয়েকে মেরেছে। কেন? মহিলাটি কিছু গোপন করে বলল। আমরা কেউ কিছু জানি না। মাহিনও তাদের কোনো প্রশ্ন না করে রাধিকার রুমের দিকে যেতে লাগলো। মাহিন চলে যেতেই একজন মহিলা বলে উঠল, তুই কি পাগল হয়েছিস? আমরা ওদের বাড়িতে কাজ করি, তাই আমাদের উচিত সব বিষয়ে চুপ থাকা। আরেকজন তার কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ছোট আপা জানলে আমার চাকরিটা খাবে। মাহিন মলম নিয়ে রাধিকার পাশে বসে আছে। মেয়েটি মার খেয়ে শুকনো পাথর মতো চুপসে গেছে। মাহিন আলতো করে রাধিকার গালে মলম লাগাতেই রাধিকা ব্যথায় কুপিয়ে উঠেই মাহিনের হাত শক্ত করে ধরে ফেলে। মাহিন রাধিকার স্পর্শে শিহরিত হয়ে উঠল। তার নিজের কাছে বিষয়টা অদ্ভুত লাগছে। পড়াশোনা করা অবস্থায় সে অনেক মেয়ের সাথে ওঠা বসা করেছে, তাদের সাথে প্রয়োজনে হ্যান্ডশেকও করেছে, কিন্তু তার এমন অনুভূতি কখনো হয়নি। কেমন যেন সে ঘোরের মাঝে পড়ে যাচ্ছে। রাধিকার কাঁপা কাঁপা ঠোঁট তাকে আরো ঘোরের মাঝে ফেলেছে। মাহিনের পক্ষে রাধিকার পাশে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। সে ভালোভাবে বুঝতে পারছে এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই বিলম্ব না করে নিজের হাতটা ছাড়িয়ে চলে আসে। মাহিন নিচে এসে দেখেন তার ছোট কাকি হাসতে হাসতে তার মায়ের সাথে কথা বলছে। মাহিন নিচে এসে দেখেন তার ছোট কাকি হাসতে হাসতে তার মায়ের সাথে কথা বলছে। দপ করে তার মাথায় রাগ উঠে যায়। নিজের রাগটা কিছুটা কন্ট্রোল করে বলে, কাকি আপনি রাধিকাকে মারলেন কেন? মাহিনের কথা রানুর কর্ণে প্রবেশ করতেই তিনি বলেন, আপনার দয়া বলতে কিছুই নেই। এইভাবে তো কেউ পাগল কেউ মারে না। রানু মুখ থেকে ইস্কি ফেলে বলল, না কাকি, শেখাবো কেন? মার শেখায় সাইকোরা। কাকি আপনি সময় থাকতে ডাক্তারের কাছে যান, তা না হলে এই সাইকো প্রবলেমটা বাড়তে বাড়তে অকালে আপনার সন্তানরা প্রাণ হারাবে। রানু মাহিনের আম্মুর দিকে তাকিয়ে বলে। মাহিনের কাছে এই মহিলার ন্যাকামে জাস্ট অসহ্য লাগে, তাই সে স্বস্থান ত্যাগ করলো। রাধিকার মা কাজ শেষ করে মেয়েটার পাশে বসলো। রাধিকার মাথায় হাত বুলিয়ে বলল, আরে আমাকে মাফ করে দিস, আমার কিছুই করার নেই। দুনিয়াতে গরিবকে দেখার জন্য কেউ নেই। মাহিনের চোখে ঘুম নেই। সে বিছানার এপাশ ওপাশ করে বেলকনিতে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে বলে, নিজে তো দিব্যি ঘুমাচ্ছ, আর এদিকে আমার ঘুম কেড়ে নিলে। পিছিয়ে হয়ে আমার মনে ভালোভাবে প্রেম নামক অনুভূতিটা ঢুকিয়ে দিলে। এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে রাধিকা। মাহিনদের বাড়িতে আজ অনুষ্ঠান হওয়ায় প্রবেশদ্বারে ডেকোরেটর তৈরি মনাকর্ষক গেট স্থাপন করা হয়েছে। চারপাশ আলোক সজ্জায় সজ্জিত। বিভিন্ন স্থানে স্থানে ফুলের তোড়া দিয়ে সাজানো হয়েছে। পুষ্প অনুষ্ঠানের শোভা সুন্দর এবং দীপ্তি বাড়িয়ে দিয়েছে। ফুলের তোড়া যে স্থানে রাখা হয়েছে সে স্থান সৌন্দর্য ও মনোহারিতা প্রদান করছে। সন্ধ্যা থেকে অতিথিদের আনাগোনা শুরু হয়েছে। সব বাচ্চারা নতুন পোশাক পরে দৌড়াদৌড়ি শুরু করছে। রাধিকাও গোসল করে কালো ড্রেস পরিধান করলো। তার ছোট টিনের বক্স থেকে ফেরিওয়ালা থেকে কেনা সাজা জিনিস নিয়ে সাজতে লাগলো। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, কনে ড্রেসের সাথে মিলিয়ে কানের দুল পরলো। হাতে কালো রেশমি চুড়ি, ঘন কালো চুলগুলো আস্তে ক্লিপ দিয়ে আটকিয়ে রাখলো। সব মিলিয়ে তাকে ছোট পরীর মতো লাগছে। রাধিকা রুম থেকে বের হয়ে অতিথিদের জন্য রাখা চেয়ারে বসে। সে শুনেছে এখানে রাত 10টায় নাচ গান হবে। কিছু অতিথিরা রাধিকার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একজন মহিলা রাধিকার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কে? আরেক মহিলা বলে উঠল, দেখে তো বড় লোকের মনে হচ্ছে। এই মেয়ে, তোমার বাসা কোথায়? কেউ কেউ কানে কানে বলছে মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন সে পুষ্পপরী।
রানুর কাছে রাধিকার এত প্রশংসা সহ্য হচ্ছে না। আখম্মাদ রানু রাধিকার হাত ধরে টানতে টানতে বলল। মহিলারা রাধিকার এতটুকু পরিচয় অবাক হলেও পরক্ষণে তারা আর কিছু বলেনি। তাদের মতেও গরিবের এখানে বসার যোগ্যতা নেই। রাধিকা সেখান থেকে চলে এসে দূরে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। সবার আগে গিয়েছিল সবার সামনে চেয়ারে বসে নাচ দেখবে বলে, কিন্তু তার হলো না। রাধিকার এই মুহূর্তে তার মায়ের কোলে মাথা রেখে দুঃখ দূর করতে ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব না। তার মা এই বাড়িতে আসার পর থেকে তাকে একবারও সময় দেয়নি। সর্বদাই কিচেনে রান্না নিয়ে ব্যস্ত থাকে। রাধিকার ইচ্ছে হয় আড়ালিয়া গ্রামের নদীতে সাঁতরাতে, তার বান্ধবীদের সাথে কানামাছি লুকোচুরি খেলতে, কিন্তু এটা কখনো সম্ভব না। মাঝে মাঝে তার ইচ্ছে হয় তার মাকে ছেড়ে তার গ্রামে চলে যেতে। তার ভাবনার মাঝে মাহিন এসে বলল। এখানে কি করছো? অনুষ্ঠান দেখবে না? মাহিন যেন কাটা গায়ে নুনে ছিটা দিল। রাধিকার কষ্টটা আরো তীব্র হয়ে ওঠে। তার চোখ দেখে মনে হচ্ছে এখনই ভারী বর্ষণ হবে। মাহিন বিষয়টা খেয়াল করে বলল। কি হয়েছে? এভাবে কালো মেঘের মতো মুখ করলে কেন? রাধিকা নিজেকে শক্ত করে বলল। কিছু হয়নি। তাহলে এখানে চুপড়ি মেরে দাঁড়িয়ে আছো কেন? কি করব তাহলে? আমার জন্য সেখানে কোনো জায়গা নেই। মাহিন রাধিকার মন খারাপের বিষয়টা আজ করতে পেরে বলল। এই জন্য কি মুডটা অফ? রাধিকা কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মাহিন পলকহীন ভাবে অভিমানী মেয়েটার দিকে দৃষ্টি দেয়। চারপাশের পুষ্পের মাঝে রাধিকাকে তার কাছে নিতান্তই পুষ্প পরি লাগছে। ভোরে শিশির বিন্দুর ন্যায় যেন তার সৌন্দর্য ঝকঝক করছে। মাহিন ভাবনা জগৎ থেকে দুই পা রাধিকার দিকে বাড়ালো। এমনি তার পা কাদায় পড়ে একাকার হয়ে গেছে। কাদা পানির কিছু ছিটা মাহিনের মুখে এসে পড়ে। রাধিকা এই অবস্থায় দেখে খিলখিল করে হেসে উঠল। মাহিন বিরক্ত হয়ে রাধিকার দিকে তাকায়। রাধিকার খিলখিল হাসি দেখে তার বিরক্ত ভাবে নিমেষে হাওয়া বয়ে যায়। রাধিকার হাস্যোজ্জ্বল দাঁতগুলো তার কাছে শিলাদানা বিন্যাস্ত মুক্তমালা বাবুনা পুষ্পের ন্যায় মনে হচ্ছে। তার হাসিতে যেন জাদু আছে। মাহিনকে রাধিকার হাসি যেন চৌম্বকের ন্যায় টানছে। রাধিকার মায়াবী হাসি দেখে মাহিনের মাথা দুষ্ট বুদ্ধি আসে। ঠোঁটের কোণে দুষ্ট হাসি দিয়ে বলল। আমার এই অবস্থা দেখে খুব হাসি হচ্ছে, তাই না? তোমাকে এর জন্য শাস্তি পেতেই হবে। রাধিকা মাহিনের মুখে শাস্তি শুনে তার হাসি চেপে শুকনো ঢোক গিলে বলল। আমার ভুল হয়েছে, আর হাসবো না, দয়া করে মাফ করে দিন। তা বললে হবে না, তুমি তোমার ওড়না দাও। রাধিকা লজ্জায় মাথা নত করে বলে। ওড়না দিয়ে কি করবেন? আবার মুখ মুছবো, না দিলে তোমাকে এই কাদায় ফেলে দেবো। রাধিকা ভয়ে লজ্জায় উল্টো দিকে ফিরে মাহিনকে ওড়নাটা এগিয়ে দেয়। মাহিনের কাছে রাধিকার লজ্জা মাখা মুখটা দারুণ লাগছে। কিভাবে বড়দের মতো লজ্জা পেয়েছে। মাহিন ওড়না নিয়ে তার মুখশ্রী মুছতে লাগলো। রাধিকার ওড়না থেকে মনোমুগ্ধকর ঘ্রাণ তাকে উন্মাদ প্রেমিকের মতো বানিয়ে দিচ্ছে। তার কথাই তার মাথায় প্রশ্ন যাচ্ছে, এটা কি রাধিকার গায়ের ঘ্রাণ না কোনো পারফিউমের? পারফিউম সে কোথায় পাবে? হয়তো এটাই তার গায়ের ঘ্রাণ। মাহিন তার কার্য শেষ করে ওড়নাটা রাধিকার হাতে দিয়ে দেয়। চলো তোমাকে অনুষ্ঠানে নিয়ে যাই। রাধিকা মাহিনের এমন কথাই প্রত্যুত্তরে বলল। আমার জন্য কোনো জায়গা নেই। আমার সাথে চলো, আমি জায়গা দিচ্ছি। মাহিন রাধিকাকে সামনে চেয়ারে তার মায়ের সাথে বসিয়ে দেয়। অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ায় কেউ রাধিকার দিকে খেয়াল করেনি। মাহিন সেখান থেকে চলে আসার সময় তার ফ্রেন্ড নাজমুল বলল। কি দোস্ত, দেখে মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। মাহিন মৃদু হেসে বলল। কালা নেই, বলো প্যার হ্যায়। তো দোস্ত, কতদিন হলো এই পিচ্চির সাথে প্রেম করছিস? প্রেম করবো কেন? আমি তাকে প্রেম শেখাবো আর সে অন্যকে ভালোবাসবে তা হতে দেবো না। অন্যকে ভালোবাসবে কেন? তুই শিখাবি তাকেই ভালোবাসবো। মাহিন শার্টের হাতার বোতাম খুলতে খুলতে বলল। এই প্রেম প্রেমের মাঝে আমি নেই, বয়স হলে বিয়ে করে ফেলবো। নাজমুল শব্দ করে হেসে বলল। আইডিয়াটা দারুণ। সকালের ব্রেকফাস্টে মাছের তরকারি ভালো না হওয়ায় মাহিনের বাবা তরকারি ফ্লোরে ফেলে বলল। কে এই তরকারি রান্না করেছে? তাকে এখনই আমার সামনে চাই। হাবিবুর রহমানের এমন কথা ও কাণ্ডে সব বুয়ারা ভয়ে কাঁপতে লাগলো। বড় লোকদের এই একটা দোষ, তরকারি ভালো না হলে ফেলে দেয়। একবারও ভাবে না বুয়ারা কত কষ্ট করে তা রান্না করেছে। রাধিকার মা কাঁপতে কাঁপতে এসে বলল। বড় সাহেব, আমি রান্না করেছি। হাবিবুর রহমান টেবিলে জুড়ে বাড়ি দিয়ে বলে।
নেক্সট টাইমে এমন করে উল্টাপাল্টা রান্না করে চাকরি থেকে চাটাই করবো। রাধিকার মা ভেজে কণ্ঠে বলল। আর হবে না বড় সাহেব। হাবিবুর রহমান হন হন করে স্থান ত্যাগ করে। রাধিকার মা রুমে এসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। সারা দিন কাজ করলেও সে কারো মুখ থেকে প্রশংসার বাণী শুনতে পায়নি। আর ভুল হলেই কথা শোনাতে ভুল করে না। এই বাড়িতে আসার পর থেকেই তার কটু কথা শুনতেই হচ্ছে। রাধিকার মা চোখের পানি মুছে বলে, আর না, অনেক হয়েছে। রাধিকাও এখানে সুখে নেই। আড়ালে গ্রামে চলে গিয়ে স্বামীর ভিটে জমিতে চাষ করে মেয়েকে নিয়ে খাবো। তবুও তাদের কটু কথা শুনবো না। এই শহর আমাদের মতো গরিবদের জন্য না, বরং ধনীদের জন্য তৈরি হয়েছে। সময় কারোর জন্য বসে থাকে না, সে তার আপন গতিতেই চলে। সময় এর পালা পরিবর্তনে কত লোক ধরনী ত্যাগ করেছে, আবার অনেকে এই ধরনীতে নতুন পা ফেলেছে। দেখতে দেখতে কখন যে শীতকাল সবার ঘরে এসেছে তা গরিব মানুষ ছাড়া কেউ কি উপলব্ধি করেছে? এই কনকনে শীতে কাঁথা মুড়িয়ে ঘুমানো স্বাদই আলাদা। হাড় কাঁপানো শীতে রাধিকা স্কুল থেকে ফিরে শাওয়ার নিল। গায়ে পাতলা চাদর জড়িয়ে ছাদে আসে রোদের তাপে শরীরটা গরম করতে, কিন্তু আজ সূর্যের তেজ এত বেশি নেই, তাই রাধিকা মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে। মাহিন ছাদে এসে রাধিকার এমন অবস্থা দেখে নিজের চাদর তার গায়ে জড়িয়ে দিল। রাধিকা কিছু বলতে চাইলে মাহিন বলে ওঠে, অকালে মোড়ে আমাকে সবার কাছে দোষী বানিও না, তাই এত কথা না বলে চাদরটা গায়ে জড়িয়ে নাও। রাধিকা মাহিনের কথা শুরু শেষ কিছুই বোঝেনি, পরক্ষণে কোনো প্রশ্নও করেনি। মাহিন কফির মগটা রাধিকার দিকে বাড়িয়ে বলল। কফিটা খেয়ে নাও। রাধিকা তার শুকনো ঠোঁট ভিজিয়ে বলল। আমি আপনারটা খাবো কেন? মাহিন রাধিকার কিছুটা কাছে এসে বলল, তাহলে কি আমি তোমার জন্য বানিয়ে আনবো? আমি সেটা বলিনি। আমি বলতে চাচ্ছি আপনারটা আপনি খান। শীতে কামছো যে পরিমাণে, কফি না খেলে আরো কাঁপবে। কফি খাওয়ার দরকার নেই, আমি কফি খাওয়া ছাড়াই ঠিক আছে। মাহিন রাধিকার জিদে অটল দেখে আর কথা বাড়ালো না। সে কফি এক ঢোক খেয়ে বলল, ঘুরতে যাবে? রাধিকা মাহিনের এমন প্রস্তাব শুনে অবাক না হয়ে পারল না, কিন্তু সে মনে মনে অনেক খুশি হয়। কতদিন হয়ে গেছে তার কোথাও যাওয়া হয়নি। সর্বদাই চটপট করছে মুক্ত আকাশের নিঃশ্বাস নিতে। রাধিকা হাসজ্জ্বল মুখে বলল, যাব। মাহিন ভেবেছিল রাধিকা মুখের উপর না করবে। রাধিকার কাছ থেকে সম্মতি বাক্য শুনে বলল, রেডি হও, এখনই বেরোবো। রাধিকা বিলম্ব না করে রেডি হতে গেল। গাড়ি তার আপন গতিতেই চলছে। নির্দিষ্ট জায়গা ছাড়া সে কোথাও থামবে না। শীত বেশি পড়ায় লোকজনের এত চলাফেরা নেই। রাস্তাগুলো হরর মুভির মতো শুনশান। হরর মুভির জন্য পরিবেশটা পারফেক্ট। মাহিন নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো। রাধিকা গাড়ি থেকে নেমে মুক্ত আকাশে লম্বা করে শ্বাস নিল। রাধিকা কিছু দূরে নদী দেখে সেদিকে পা বাড়ালো। কতদিন ধরে সে নদী দেখে না। নদীতে হাঁসগুলো সাঁতরানো পদ্মা ফুলের মেলা দেখে তার ঠোঁটের কিনারায় হাসি ফুটে উঠল। এই সময় গ্রাম বাংলায় নানা ধরনের পিঠা বানানো হয়। চুলার পাশে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা। এই সময় তো সে জলপাই কুড়ানোর জন্য পাশের বাড়িতে যেত। তার বান্ধবীদের সাথে দাড়ি লাভ খেলতো। কতদিন হয়ে গেছে এসব করা হয়নি। রাধিকা এসব ভেবে হু হু করে কেঁদে উঠল। গ্রামের প্রতি তার মায়া একটুও কমেনি। মাহিন রাধিকার কান্না দেখে বলল, কি হয়েছে, এখানে এসে খুশি হওনি? রাধিকা তার কান্না বন্ধ করার জন্য প্রয়াস চালায়, তবুও যেন তার কান্না আজ বন্ধ হচ্ছে না। মাহিন তার হস্ত রাধিকার গালে রেখে বলল, কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? রাধিকার কথা যেন তার কণ্ঠনালী দিয়ে বের হচ্ছে না। কণ্ঠনালীতে তার কথা আটকে যাচ্ছে। বহু কষ্টে তার কণ্ঠনালী থেকে বের হলো, গ্রামের কথা খুব মনে পড়ছে। এই কথা, এর জন্য এত কাঁদতে হয়? রাধিকা ফুপিয়ে বলল, আমি গ্রামে যাব, এই শহর আমার ভালো লাগে না। মাহিন রাধিকার চোখের জল মুছে বলল, অবশ্যই নিয়ে যাব। কখন নিয়ে যাবেন? মাহিন রাধিকার চটপট ভাব দেখে বলল, তুমি টেনে পরীক্ষা দাও, তারপর। মাত্র ট্রেনে উঠলাম, এখনো বহু দূর। বেশি দিন তো আর নেই। রাধিকা মাহিনের হাত ধরে বলল, আজ যাবো, দয়া করে আজ নিয়ে যান। রাধিকা মাহিনের হাত ধরায় মাহিন সামান্য অবাক হলো। ছোট্ট বাচ্চারা যেভাবে বায়নার চলে হাত ধরে, রাধিকাও মাহিনের সাথে কেমন কি করছে। রাধিকার বাচ্চা সুলভ দেখে বলল, আজ গেলে কাল চলে আসবো, আর পরীক্ষার পরে গেলে বহুদিন থাকতে পারবে।
রাধিকা পরীক্ষার পরে যাওয়াটাই ভালো মনে করে বলল। আচ্ছা তাহলে পরীক্ষার পর নিয়ে যাবেন? মাহিন মৃদু হেসে বলল। পরীক্ষার পর যেখানে বলবে সেখানে নিয়ে যাব। রাধিকার মা বহুদিন ধরে খেয়াল করেছে রানুর স্বামী হাবিব তার দিকে খারাপ নজরে তাকায়। রাধিকার মা রাবিয়া হাবিবকে দেখলেই ঘৃণা হয়। সকাল 10টায় সবাই যে যার যার মতো কাজ শেষ করে চলে গেছে। রাবিয়া রুমে বসে পান চিবুচ্ছেন, পানের বাটা তার সামনে। হাবিব তার রুমে ঢুকে বলেন, পান খাচ্ছেন? রাবিয়া মাথা নেড়ে হা বলেন। হাবিব শয়তানি হাসি দিয়ে বলেন, আমিও খাবো। আপনাকে কে মানা করেছে খেতে? হাবিব অনুমতি পেয়ে রাবিয়ার কাছে আসে। পানের বাটা নেওয়ার বদলে তিনি রাবিয়ার গায়ে হাত দেন। রাবিয়া আক্ষমিক স্পর্শে দাঁড়িয়ে বলেন, সাহস তো কম না আপনার, বের হন বলছি। হাবিব শব্দ করে হেসে বলল, বের হবো কেন? হাবিব দরজার কাছে এসে দরজার সিটকিনি বন্ধ করে ফেলল। রাবিয়া চিৎকার করে বলেন, আপনি দরজা লাগালেন কেন? এটাও বুঝি বলে দিতে হয়? হাবিব রাবিয়ার আসল ধরে পুনরায় বলেন, প্র্যাকটিক্যাল দেখে দেয়। রাবিয়া হাবিবকে ধাক্কা দিয়ে দরজায় সিটকিনি খুলে চলে যান। গ্রামের মেয়েরা সরল হলেও তারা কৌশলে সব পারে। আবার তিনি হাওড়ের কন্যা। হাওড়ের কন্যারা রাত 12টাও নদীর সাঁতরে পার হতে পারে। তারা হাওড়ে বড় হওয়ায় কোনো ভয় তাদের আজ পর্যন্ত কাবু করতে পারে না। সকল ঝড়ে তারা বাঁচতে শিখেছে। ঢেকিতে ধান ভাঙা, পুরুষের সাথে সমান তালে ধান কাটা, মাছ ধরা, তাও আবার হাওড়ের মেয়েদের দ্বারা সম্ভব। হাবিব রাবিয়ার এমন সাহস দেখে অবাক না হয়ে পারল না। বেচারা ধাক্কায় এখন ফ্লোর থেকে উঠতে পারছে না। কোমর মনে হয় ভেঙে গেছে। মনে মনে সে শপথ নিল আর সে রাবিয়ার ধারের কাছে আসবে না। রাবিয়া মাহিনের মায়ের কাছে এসে বিস্তারিত ঘটনা বলে বলল, আপনি একটা কিছু করুন। তুমি চাও, আমি দেখছি। রাবিয়া যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। মাহিন রাধিকাকে তার রুমে উকি দিতে দেখে বলল, এভাবে উকি না দিয়ে ভেতরে আসো। রাধিকা মাথা নিচু করে মাহিনের রুমে ঢোকে। মাহিন ল্যাপটপ টিপতে টিপতে বলল, কিছু কি বলবে? না কিছু বলবো না। মাহিন ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে বলল, তাহলে কেন এসেছো? এমনি ভালো লাগছে না তাই আসলাম। আমার জন্য কফি এনে দিতে পারবে? রাধিকা ছোট করে উত্তর দিল, পারবো। কিছু সময় পর কপি এনে মাহিনের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। মাহিন যেই নিতে যাবে তখন রাধিকার হাত ফসকে কপিটা পড়ে যায়। পুরোটা কপি মাহিনের গায়ে পড়ে। মাহিন ব্যথায় কুঁকিয়ে উঠল। রাধিকা ভয়ে মাহিনের শরীর তার ওড়না দিয়ে মুছতে মুছতে বলল, আমি দেখতে পাইনি। মাহিন যতটুকু ব্যথা পেয়েছিল রাধিকার স্পর্শে যেন তা দূর হয়ে গেল। রাধিকার চিন্তিত মাখা মুখের দিকে তাকিয়ে বলল, এভাবে প্রতিদিন কফি ফেলে যদি মুছে দাও তাহলে আমি প্রস্তুত আছি তোমার তুলতুলে হাতের স্পর্শ পেতে। কফির গরমের স্পর্শ থেকে তোমার তুলতুলে হাতের স্পর্শ আরো গাঢ়। রাধিকা মাহিন কথা কিছুই বুঝতে পারল না। ভয়ে রাধিকা কেঁদে উঠল। মাহিন রাধিকার চোখের জল মুছে বলল, দামি সম্পদ কেন হয়তো খরচ করছো? বিষণ্ণ মন নিয়ে তমালিকা বাসুর ঘরে বসে আছে। ক্রমে ক্রমে তাকে ভয় বেষ্টন করছে। এসি অন থাকা সত্ত্বেও সে ঘামে ভিজে যাচ্ছে। লাল বেনারসিটি তাকে দারুণ মানিয়েছে। দরজায় খোলার আওয়াজ পেয়ে তমালিকা ঘোমটা আরো টেনে নিচে নিল। সে আর ভাবে তাকিয়ে দেখে তার শাশুড়ি দরজার কাছে দাঁড়িয়ে আছে। তমালিকা শীতল কণ্ঠে বলে ওঠে, মা আপনি? শাকিরা বেগম গ্রীষ্মকালীন ন্যায় নিঃশ্বাস ত্যাগ করে বলেন, বৌমা তুমি শুয়ে পড়ো, আবিবকে পাচ্ছি না। তমালিকা মুহূর্তের মধ্যে সেন্স হারায়। সে কখনো ভাবেনি আবিব তার সাথে এমনটি করবে। আবিব তো তাকে অনেক ভালোবাসে। এই রাতটি নিয়ে তাদের কত স্বপ্ন ছিল। আবিব সর্বদাই তাকে এই রাতটিকে নিয়ে স্বপ্ন দেখাতো। বিয়ের 2 দিন আগে আবিব তাকে ফোনে বলেছিল এই বিয়েতে সে রাজি না। সে তার কোম্পানিকে আরো বড় করে তাকে বিয়ে করবে। কিন্তু বাসর রাতে আবিব সে আসবে না, তা তমালিকার কল্পনার বাইরেই ছিল। শাকিরা বেগম তার মেয়ে মায়াকে নিয়ে তমালিকার সেন্স ফিরান। তমালিকার সেন্স ফেরার পর সে প্রথমে আবিবকে ফোন দেয়। আবিবের ফোন বন্ধ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। শাকিরা তার ছেলের এই কাণ্ডে বেশ চটে আছেন। মেয়েটাকে শুধু শুধু কষ্ট দিল। তার ছেলের পছন্দ বলেই তো তিনি বিয়েটা করিয়েছেন। তিনি তমালিকাকে কিছু বুঝিয়ে ঘুমাতে চলে যান, কিন্তু ঘুম কি তার আসবে? তার ছেলের এই কাণ্ডে আজ সবার সামনে ছোট হতে হলো। আচ্ছা রাধিকা, তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো?
রাধিকা মলিন মুখ নিয়ে মাহিমের মুখশ্রীতে দৃষ্টি দেয়। নিজের এই কাণ্ডে রাধিকা খুবই লজ্জিত। ভেবেছিল মাহিম ধমাকা ধমকি ছাড়া কিছু বলবে না। শাস্ত্রের কথা শুনে সে শুকনো ঢোক গিলে বলল, মাফ করে দিন। তা বললে হবে না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তার জন্য আমি তোমাকে শাস্তি দিতে চাই। মাহিন রাধিকার শুকনো মুখ দেখে বলল, তুমি সারা রাত আমার মাথা টিপে দেবে। রাধিকা কিছু বলতে যেয়েও বলতে পারলো না। তার কণ্ঠনালী দিয়ে কিছু বের হচ্ছে না। মুখ যেন জড়তা পড়েছে। সংকীর্ণ হয়ে বলল, কি বলছেন এগুলো? এটা না পারলে আমার বুকে মাথা রাখো, দুটো থেকে যে কোনো একটা করতে হবে। আচ্ছা, তাহলে আমি আপনার বুকে মাথা রাখতে প্রস্তুত। কথাটা বলে রাধিকা তার মুখ চেপে ধরলো। সে এটা বলতে চায়নি। রাধিকা বাকরোধ জনিত অক্ষমতার কারণে এমনটা বলে ফেলেছে। মাহিন সেটা বুঝতে পেরেও মুচকি হেসে বলল, ওকে, তাহলে রাখো। রাধিকাকে লজ্জা ধীরে ধীরে বেষ্টন করতে লাগলো। নিজের হস্ত নাড়িয়ে বলল, আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি আমি আপনার মাথা টিপে দিতে প্রস্তুত। মাহিন রাধিকাকে তার অনিচ্ছাকৃত ভুল কথা পেশ করার জন্য লজ্জা না দিয়ে শুয়ে পড়ল। মাথা টেপা শুরু করো। রাধিকা তার কাঁপা কাঁপা হস্ত সম্প্রসারিত করে মাহিনের কপাল টিপা শুরু করলো। মাহিন প্রফুল্ল হয়ে বলল, তোমার তুলতুলে হস্তের স্পর্শে আমার চোখে ঘুম নেমে আসলো। হে রজনী, তুমি লম্বা হও। প্রভাত, তুমি ফিরে এসো না। তোমার আগমনে আমার পুষ্প পরিতার হস্ত নামিয়ে নেবে। হে নিদ্রা, তুমি আমার থেকে দূরে সরে যাও, যাতে তার স্পর্শ আমি অনুভব করতে পারি। রাধিকা কিছুই বুঝতে না পেরে বলল, কি বলছেন এগুলো? এগুলো কবিতা লাইন। আরেকটা বলি। জি বলেন। যখন সে তার কালো নেকাব খুলে আমার সামনে এলো, তখন যেন তার সৌন্দর্য পূর্ণিমার চাঁদকে ঢেকে রেখেছিল। সে আতর মাখা আঙুরের মুখ থেকে মুক্তমালা ছড়ালো। রাধিকা তার প্রতুমন্য মতিত্বের কারণে হতভম্ব হয়ে বলল, এটা কি আপনি নিজে বানিয়ে বলছেন না নকল করে? আমি নিজে বানিয়েছি। কেমন লাগলো? অনেক ভালো লাগছে, কিন্তু কবিতাগুলো কেমন যেন। আরব দিন আমি কবিতা বলেছি তো, তাই এমন লাগছে। রাধিকা ছোট করে বলল। তমলিকা পুনরায় আবিবকে ফোন দেয়। ফোনটা তখন সে অন পায়। 2 মিনিট পর আবিব ফোন রিসিভ করে বলল, এত ফোন দিচ্ছ কেন? তমলিকা শব্দ করে কেঁদে বলল, আমি কি অন্যায় করেছি যার জন্য এমন শাস্তি দিলে? আবিব কর্কশ কণ্ঠে বলল, দেখো তোমা, আমার আর তোমাকে ভালো লাগে না। এটা আমি বিয়ের আগেই বলতে চাচ্ছিলাম, কিন্তু ব্যস্ততার সময় পাইনি। তুমি আমার জন্য অপেক্ষা করো না। তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে অনেক ভালোবাসো। কিন্তু এখন ভালোবাসি না। আমি তোমাকে কিছুদিনের মধ্যেই ডিভোর্স দিতে চাই। আবির প্লিজ বলো, কি করেছি আমি? 2 বছরের রিলেশন এভাবে শেষ করে দেবে? তোমা, সত্যি করে একটা কথা বলি। বলো, তবু ডিভোর্সের কথা বলো না। আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। তমলিকা আবিবের কথা শুনে চিৎকার করে কেঁদে বলল, কি বলছো সব? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে, এর মাঝে অন্য কাউকে এরো না। তোমা, তোমাকে আমার ভালো লাগে না। আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। তমলিকা চিৎকার করে কেঁদেই যাচ্ছে। তার দম যেন বন্ধ হয়ে আসছে। পৃথিবীটা তার কাছে যেন সংকীর্ণ মনে হতে লাগলো। যে তাকে এত ভালোবাসে সে আজ অন্য কারো। আবিব ধমক দিয়ে বলল, তোমার ন্যাকা কান্না বন্ধ করো, শুধু তো ন্যাকামি করতে জানো। তমলিকা কান্না চেপে বলল, আমার কান্না তোমার কাছে এখন ন্যাকামি লাগে? লাগে। তোমাকে দেখলে আমার অসহ্য লাগে। তাই যতদিন তুমি আমার বাসায় থাকো ততদিন আমি আসবো না। আর আমি খুব জলদি তোমাকে ডিভোর্স দেব। তমালিকা কিছু বলতে চাইলে দেখে আবিব ফোন কেটে দিয়েছে। পুনরায় ফোন দিলে দেখে বন্ধ। নিজেকে তার বড্ড একা লাগছে। আগে তো আবিব তাকে কত ভালোবাসতো। সে কান্না করলে পাগলের মতো হয়ে যেত। তার আর বাঁচতেই ইচ্ছে করছে না। সে মরতে চায়। এই প্রেম ব্যাধি থেকে মুক্ত চায়। প্রেমিকের বিচ্ছেদের রাত তার কাছে দীর্ঘ লাগছে, কিন্তু সে প্রভাতের অপেক্ষায় না করে আজ এই ধরনী থেকে বিদায় নেবে। তাকাবে না এই বেঈমান ধরনীতে। চলে যাবে সে বহু দূরে। আবিবকে সে আটকাবে না। হাবিব যদি ওই মেয়েকে নিয়ে খুশি হয় তাহলে সেও খুশি। ছাদের কর্নারে সে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আবিবের সাথে কাটানো সব মুহূর্ত ভেবে সামনে পা বাড়ালো। মৃত্যুকে সে আজ বরণ করবে। দমকা বাতাসে তমালিকার বেনারসির আসল হাওয়ায় উঠতে লাগলো।
মুহূর্তের মাঝে তমালিকার দুঃখে আকাশ থেকে ভারী বর্ষণ হলো। প্রকৃতিও তার দুঃখে দুঃখিত, তবুও তারা তাকে বরণ করতে এসেছে। সাথে তাকে উপহার দিয়েছে এক বৃষ্টির রাত, পূর্ণিমার রজনী। পূর্বাকাশের এক রশ্মি কিরণ এসে রাধিকার চোখে পড়ে। মিটমিট করে তাকিয়ে দেখে সে তার রুমে। তন্দ্রভাব এখনো তার যায়নি। কত রাতে বৃষ্টি ঠান্ডার প্রভাবটা এখনো রয়েছে। রাধিকা কথাটা টেনে গায়ে জড়িয়ে নিল। সে তো মাহিনের রুমে ছিল, তাহলে এখানে আসলো কি করে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টাই বাজে। শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে যায়। হালকা নাস্তা করে সে স্কুলের দিকে পা বাড়ায়। গেটের কাছে আসতেই মাহিনের মুখোমুখি হতে হয়। মাহিন প্যান্টে হাত গুজে বলল, আর তোমার কথা ছিল সারা রাত মাথা টিপে দেবে, তা না করে আমার মাথার উপরে ঘুমিয়ে পড়েছে। মাহিনের কথা কর্ণগোচর হতেই রাধিকা বলল, চোখ আমি ইচ্ছে করে ঘুমিয়েছি, আপনি চোখ লেগে যায়, তখন আমাকে জাগালেন না কেন? তোমার মিষ্টি ঘুমন্ত মুখ থেকে জাগাতে ইচ্ছা হয়নি, তাই মাঝরাতে তোমাকে রুমে দিয়ে আসি। তোমার এই ন্যাকামির জন্য সকাল সকাল বাসায় আসতে হলো। ভেবেছিলাম কখনো বাসায় আসবো না, কিন্তু তা তোমার ড্রামার জন্য আসতে হলো। আবিবের কথাই তমালিকার চোখ থেকে কফুটা জল গড়িয়ে পড়ে। শাকিরা বেগম আবিবকে ধমক দিয়ে বলল, তোর কাছে ড্রামা লাগছে? মায়া ঠিক সময় উপস্থিত না হলে মেয়েটা আজ সবার মাঝে থাকতো না। তুই তো তাকে পছন্দ করিস, হঠাৎ কি হলো যার জন্য এমন করছিস? আবিব তার মায়ের কথার উত্তর না দিয়ে রুমে চলে যায়। এতে শাকিরা আরো চটে যান। তার কাছে আবিবের এসব ভালো লাগছে না। তমালিকা কিছুক্ষণ পরে রুমে এসে দেখে আবিব চোখ বন্ধ করে শুয়ে আছে। তার কত ইচ্ছে ছিল আবিবকে নিয়ে আবিবের বুকে মাথা রাখবে, তার হাতে খাবে, ঘুরতে যাবে, কিছু বায়না ধরলে এনে দিবে। কিন্তু হঠাৎ তা এলোমেলো হয়ে গেল। তার স্বপ্নগুলো সব ভেঙে গেল। আবিব রুমে কারো উপস্থিত টের পেয়ে চোখ খোলে। তমালিকাকে দেখে শোয়া থেকে উঠে বলল, মরতে গিয়েছিলে যখন, তখন আবার ঢোল বাজনা না বাজিয়ে যেতে। তুমি মারা গেলে সবচেয়ে খুশি হতাম আমি। আবিবের কথাগুলো তমালিকার বুকের কাছে তীরের ন্যায় আঘাত হানলো। নিজের বিরুদ্ধে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। কান্না ভেজা কণ্ঠে বলে, আমি মারা গেলে সত্যিই তুমি খুশি হবে? অনেক খুশি হব। তোমাকে দেখলে জাস্ট আমার অসহ্য লাগে। গতকাল তুমি মারা যাওয়ার অভিনয়টা দারুণ করেছ। বাংলাদেশ ইন্ডিয়ান নায়ক নায়িকাদের তুমি হারিয়ে দিলে। আচ্ছা তুমি সিনেমা করো, ভালো জনপ্রিয়তা পাবে। বাংলাদেশে এমন নায়িকার খুব অভাব। তোমাকে পেয়ে পরিচালকরা খুব খুশি হবে। তমালিকা রাগান্বিত হয়ে বলে, তোমাকে ভালোবাসি বলে এই না যে আমি সব সহ্য করব। আজ আমাকে এত কথা বলছো যে মেয়ের জন্য, একদিন বুঝবে যেদিন তোমাকে ও সেই মেয়েটা ইগনোর করবে। একদিন তুমি তোমার ভুলগুলো বুঝবে। দোয়া করি মেয়েটাকে তুমি পাও। না, আমি তোমাকে কখনো অভিশাপ দিইনি আর দেবও না, কিন্তু একটা কথা ভালোভাবে শুনে রাখো, আমার সাথে এই অন্যায়ের শাস্তি তুমি একদিন পাবেই। তোমার ডায়লগটা অনেক সুন্দর হয়েছে। ডায়লগে তুমি এবি পোস্ট করলে অনেক লাইকও পাবে। অনেক হয়েছে, আমিও তোমার সাথে থাকতে চাই না। কে বলছে থাকতে? এখনো বের হচ্ছে না কেন? তখনই আবিবের ফোনটা বেজে ওঠে। রিসিভ করে রুম থেকে চলে যায়। তমালিকা তার চলে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে। তার প্রতিটি কথা আজ আবিবের কাছে অসহ্য লাগে। তাহলে এতদিনকে আবিবের ভালোবাসা আবেগ ছিল? সত্যি যদি সে ভালোবাসতো তাহলে অন্য মেয়ের প্রতি মুগ্ধ হতো না। কিন্তু তার বিশ্বাস আছে একদিন আবিব তার ভুল বুঝবে, তার জন্য চোখের জল ফেলবে। কিন্তু সেদিন হয়তো তাকে পাবে না। তমালিকার চোখের জল মুছে ব্যাগ গুছাতে চলে যায়। সে তাকাবে না এখানে, বহু দূরে চলে যাবে। সন্ধ্যা গড়িয়ে রাত এলো। সবাই যার যার ব্যস্ততা শেষ করে নিজ গৃহে ফেরে। আবির বাসায় এসে দেখে সবাই চুপচাপ, তার সাথে কেউ কথা বলছে না। সেও সেদিকে খেয়াল না করে রুমে চলে যায়। রুমে এসে তমালিকাকে না পেয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। দেখতে দেখতে রাত 11টা বাজে। কেউ তাকে খেতে ডাকেনি। নিচে এসে দেখে সব লাইট অফ, তার মানে সবাই ঘুমিয়ে পড়েছে। আর আসার পর থেকে তমালিকাকে দেখতে না পেয়েও অবাক হয়। ধীরে ধীরে সে মায়ের রুমের দিকে পা বাড়ায়। দরজাটা খোলা দেখে ভিতরে ঢুকে বলে, আসার পর থেকে আমার সাথে কথা বললি না কেন? মায়া আবেগের কণ্ঠ কর্ণগোচর হতেই শোয়া থেকে উঠে বলল, আমি বল কি হয়েছে? এই জন্য বুঝি কথা বলবি না? তোমা কই? আবিব নিঃশব্দে সব শুনছে। তার কোনো অনুভূতি তমালিকার প্রতি নেই, তাই একটু খারাপ লাগেনি, বরং অনেক খুশি হয়েছে। আবিব চলে যেতে যেতে বলল, আচ্ছা তাহলে আসি।
আবির কিছু না বলে শশ স্থান ত্যাগ করে। রাধিকা কফি নিয়ে মাহিনের জন্য দাঁড়িয়ে আছে। তার বিরক্ত লাগছে। কফির কথা বলে মাহিন শাওয়ার নিতে চলে যায়। গেল তো গেল, আসার কোনো নাম নেই। রাধিকা কফি টেবিলের উপর রেখে যেন আসতে যাবে, তখন মাহিন শাওয়ার থেকে বের হয়ে বলে, কোথাও যাচ্ছ? রাধিকা তার দিকে দৃষ্টি নিয়ে কিছু বলতে গেলে সে বাকরুদ্ধ হয়ে যায়। মাহিনকে আজ বেশ সুন্দর লাগছে। নীল প্যান্ট, সাদা শার্টে তাকে দারুণ লাগছে। সদ্য শাওয়ার নিয়ে চুল থেকে টপ টপ করে জল পড়ছে। চোখের পাপড়িগুলো জলে টইটুম্বর। ঘন ঘন পাপড়িগুলো কেঁপে উঠছে। মাহিন হালকা কেসে বলল, এইভাবে তাকিয়ে কি দেখছো? মাহিনের কথা কর্ণগোচর হতেই রাধিকা দৃষ্টি সরিয়ে বলল, কিছু না। মাহিন রাধিকার কাছে এসে টাওয়ালটা দিয়ে বলল, মাথা মুছে দাও। রাধিকা ইতস্ত হয়ে বলল, আমি তুমি ছাড়া এখানে কি কেউ আছে? না, কেউ নেই। বিষয়টা যখন বুঝতে পারছো তাই লেট না করে মুছে দাও। আমি পারবো না, আপনার কাজ আপনি করুন। মাহিন রাধিকার হস্তে টাওয়াল দিয়ে বলল, এত কথা শুনতে চাই না, যা বলছি তা তাড়াতাড়ি করো। অগত্য রাধিকা তার কাপা হস্ত চুল মোছার জন্য বাড়ায়। মাহিন তখন মৃদু হেসে বলল, ভালো করে মুছো। রাধিকা ঝটপট মুছে দূরে সরে যায়। মাহিনের সামনে আসলে তার কেমন যেন অনুভূতি হয়। তার সাথে কথা বললে সে বাকরোধজনিত অক্ষমতায় পড়ে যায়। মাহিন কপি হাতে নিয়ে বলল, শার্টে বাকি বুতামগুলো লাগিয়ে দাও। রাধিকা কথাটা শুনেও না শোনার অভিনয় করে দৌড়ে রুম ত্যাগ করে। রাবিয়া মেয়েকে দৌড়ে আসতে দেখে বলে, এভাবে দৌড়াদৌড়ি করছিস কেন? রাধিকা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে বললে, খুব ঘুম পাচ্ছে তাই। রাবিয়া মেয়ের কথায় আর কিছু বললেন না। সকালে ঘুম থেকে উঠেই রাধিকা কফি নিয়ে রুমের সামনে দাঁড়িয়ে আছে। কে যেন ভরে এসেছে। আস্তে দরজা খুলে দেখে বিছানায় 22 বছরের এক মেয়ে গভীর ঘুমে তলিয়ে আছে। ধীরে ধীরে রাধিকা রুমে প্রবেশ করে কণ্ঠটা শিথিল করে বলল, আম্মু শুনছেন আপনার কফি? কিছুক্ষণ ডাকার পর মেয়েটি ভ্রু কুঁচকে সরু চোখে তাকিয়ে বলল, ডাকছো কেন? রাধিকা মেয়েটির বিরক্তি মাথা মুখ দেখে মাথা নিচু করে বলল, আপনার কফি আম্মু। মেয়েটি মাথাটা বালিশে গুজিয়ে তন্দ্র ভাব দিয়ে বলল, রেখে যাও, নেক্সট টাইমে আমাকে ঘুমোতে দেখলে ডেকো না, ওকে? রাধিকা মাথাটা নেড়ে বলল, আচ্ছা। রাধিকা রুম ত্যাগ করে কিচেনে এসে মাকে রান্নায় সাহায্য করতে লাগলো। রান্নার শেষে টেবিলে খাবারগুলো রেখে আসে। সবাই এক এক করে এসে টেবিলে বসে। রাধিকা সিঁড়ির দিকে তাকিয়ে দেখে মেয়েটি আসছে। পরনে কালো স্কার্ট শার্ট। মেয়েটার সৌন্দর্য যেন কালো কাপড় ভেদ করে বেরিয়ে আসছে। হাবিবুর রহমান তাকে দেখে বলল, আরে তমা, তুমি বসো, তোমার জন্য অপেক্ষা করেছিলাম। রাধিকা তার মায়ের কাছে এসে বলল, মেয়েটা কি? রাবিয়া বেগম প্লেট মুছে রাধিকার হাতে দিয়ে বলল, বড় সাহেবের ছোট বোনের মেয়ে। মেয়েটা এখন এখানেই থাকবে। রাধিকা এতক্ষণে বুঝলো এই মেয়েটার জন্য এত আপ্যায়ন। মাহিন মুখে হালকা খাবার দিয়ে বলল, তুই এখন কি করবি ভেবেছিস? তমা মাহিনের দিকে দৃষ্টি দিয়ে বলে, এখন কিছু ভাবিনি। হাবিবুর রহমান বলে ওঠেন, তুমি যতদিন মন চায় থাকবে। তমা হালকা হেসে সম্মতির মাথা নাড়ালো। রাধিকা মেয়েটাকে দেখে বেশ মুগ্ধ হয়। ঠোঁটে কিনারায় হাসি লেগেই থাকে। দেখতে কম সুন্দর না। আবিব স্কুল গেইটির সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এখানে 5 দিন আগে মেয়েটি তার কাছে হেল্প চেয়েছিল। স্কুল ড্রেসে মেয়েটিকে দারুণ লাগছিল। স্নিগ্ধ চাহনি, মনোমুগ্ধকর হাসি তাকে কাবু করেছে। রোদ আজ প্রখর ভাবে ওঠায় তার পক্ষে দাঁড়ানো অসম্ভব হয়ে যাচ্ছে। তবুও সে আজ মেয়েটির সাথে দেখা করে যাবে। এই কয়দিনে সে মেয়েটির চিন্তায় ঘুমোতে পারেনি। স্বপ্নে মেয়েটি তাকে হাত ছেনে দিয়ে যেন রাখে। তমালিকার প্রতি এমন অনুভূতি কখনো হয়নি। শীতকাল হওয়ার পরও গরমটা অন্য দিনের চেয়ে বেশি। ঘেমে সে একাকার হয়ে যাচ্ছে। ঘড়িতে 9টা 25 বাজতে সে তাকিয়ে দেখে তার কাঙ্ক্ষিত মেয়েটি স্কুলে ঢুকছে। চোখে হালকা কাজল, ঘন কালো চুলগুলো বেনি করা। আবির তাড়াতাড়ি পা ফেলে মেয়েটির কাছে আসে। তাকে আজ তার মনের কথা বলবেই। তমা আপু আচার মুখে দিয়ে বলেন, রাতে মাহিনের উড়ো চিঠি দিলে কেমন হয়? তমার কথাগুলো রাধিকার কর্ণকুহরে প্রবেশ করতেই সে ফিক করে হেসে দিয়ে বলল, তুমি চিঠি দেবে? তমা কৃত্রিম ধমক দিয়ে বললে,
আমি দিব কেন? তুই দিবি। দেখি বেটা চিঠি পে করেটা কি। রাধিকা ঢোক গিলে বললে, আমি ভাইয়া জানলে বকা দেবে। তুই চিন্তা করিস না, আমি আছি তো। এটা তো শুধু মজার ছলে আমরা করছি। আমি নাই আপু, তুমি দাও। এত কথা বলিস না, যা কলম খাতা নিয়ে আস। রাধিকা অবাক হয়ে কলম খাতা এনে তোমার সামনে রেখে বললে, আপু তুমি লেখো। আমার লেখা মাহিন বুঝে ফেলবে, তার চেয়ে বরং তুই লেখ। রাধিকা কলম হাতে নিয়ে বলল, কি লিখবো বলো। তোমা পুনরায় আছাড় মুখে দিয়ে বলে ওঠে, প্রথমে লেখ প্রিয় মন্টুলাল। রাধিকা তোমার কথা শুনে গড়িয়ে হাসতে লাগলো। তোমা পুনরায় ধমক দিয়ে বললে, শুধু হাসাহাসি করিস কেন, যা বললি লেখ। রাধিকা হাসতে হাসতে লিখলো, প্রিয় মন্টুলাল। এবার লেখ, তোমার আলুর মতো চেহারা দেখে আমি ক্রাশ খাইছি। হিরো আলমের পরে এই প্রথম তোমাকে ভালো লাগছে। তুমিও হিরো আলমের চেয়ে কম না, তাই তোমাকে আমি হিরো মাহিনের বলে ডাকবো। রাধিকা হাসি কন্ট্রোল করতে পারছে না, হাসতে হাসতে শুয়ে পড়ে। তোমার আচারের কৌটা পাশে রেখে বলল, হাসাহাসি বন্ধ করে লেখা শুরু কর, আর শেষে লিখবি ইতি তোমার জান্টুলালি। রাধিকার হাসি থামার নাম গন্ধ নেই। সে পেট চেপে হাসতে লাগলো। বহু কষ্টে হাসি কন্ট্রোল করে চিঠি লেখা শেষ করে। তোমার চিঠি ভাঁজ করে বলল, যা এটা মাহিনের রুমে রেখে আস। যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না, চিঠি রেখে আমার কাছে আবার আসিস। রাধিকা গুটিসুটি পায়ে মাহিনের রুমে চিঠি রেখে আসে। এই কয়দিনে তোমার রাধিকার খুব কাছের একজন হয়ে উঠেছে। কেউ দেখে বলবে আপন বোন। রাধিকা পরে তোমার কথা শুনে হাসে। সে কখনো তোমার মতো হাসি খুশি মেয়ে দেখেনি। নিজেও হাসবে, অন্যকে হাসাবে। রাধিকা স্কুল থেকে ফিরেই তোমার কাছে বসে থাকে। তোমা উঠতে বসতে রসিকতা বলে সবাইকে হাসাবে। থমা পুকুরে পা ঝুলিয়ে বলল, কিরে চিঠি রাখছিস? রাধিকা আলতো করে মাথা নেড়ে বলল, রাধিকা থমা পাশে বসে বলল, মাহিন ভাইয়া চিঠি পড়ার পর চেহারা কেমন হবে তা ভাবতে হাসি পাচ্ছে। হাসাহাসি বন্ধ কর। শুন, কাল শুক্রবার, তাই ভাবছি ঘুরতে যাব। তুই যাবি? যাব, কতদিন ধরে ঘুরি নাই। মিমকে নিব না। ওর ভাব দেখেছিস? এমন ভাবনায় মনে হয় কোটিপতি। আর মাহিনেরও নিব না। তুই আর আমি যাব। ভাইয়া আবার কি করলো? মাহিন প্রচুর কিপন, একটা টাকাও বের করানো যায় না। শুধু শুধু অতিরিক্ত ঝামেলা নিব কেন? রাধিকা ভুরু কুঁচকে বলল, ভাইয়া অতিরিক্ত ঝামেলা? তা নয় তো কি, তোর এত মায়া কেন? না না, মায়া হবে কেন, এমনি বলছিলাম। সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে দিগন্তের শেষে রক্তিম লালিমাটা দারুণ রূপ নিয়েছে। মাগরিবের আজান বহু আগেই থেমে গেছে। সবাই যার যার ব্যস্ততা সমাপ্ত ঘটিয়ে গন্তব্যের দিকে পা দিয়েছে। মাহিন আজ খুব তাড়াতাড়ি বাসায় ফিরে। সারা দিন ক্লান্তিতে তার মুখে ক্লান্তি ও বিরক্তি মাখা রেশ লেগে আছে। বাসায় পৌঁছে শুয়ে পড়ে। সকাল থেকে তার গায়ে জ্বর তীব্রভাবে আক্রান্ত করছে। নিজের শরীরের প্রতি সে বেখেয়ালি। সকালে বিষয়টা নিয়ে পাত্তা না দেওয়ায় এখন তার পরিণাম ভোগ করতে হচ্ছে। কপালে হাতটা রেখে ঘামাক্ত শরীর নিয়ে ঘুমোতে প্রায় চালায়। চোখ যখন ঘুমের দেশে হারাতে যাচ্ছে, তখন কিছুর আওয়াজে চোখগুলো ঘুম হারায় হয়ে নির্ধারিত জায়গায় ফিরে আসে। বিরক্তি নিয়ে মাথা উঁচু করে দেখে তার মা বলছে, অফিস থেকে ফিরে শুয়ে পড়লি কেন? মাহিন ক্লান্তিময় কণ্ঠে বলে ওঠে, প্রচন্ড জ্বর উঠছে মা, তাই এত ডাকাডাকি না করে ঘুমোতে দাও। মাহিনের মা মাহিনের কপালে হাত দিয়ে বললেন, জ্বরে তো শরীর ফুরে যাচ্ছে, উঠে ফ্রেশ হ, আমি খাবারের ঔষধ আনছি। মাহিনের তন্দ্রায় কিছুই বলতে পারছে না। তন্দ্রার সাথে নিদ্রাও হানা দিচ্ছে। মাহিনের মা চলে গিয়ে খাবার আর ওষুধ নিয়ে আসেন। পূর্বের নাই মাহিনকে শুয়ে থাকতে দেখে ছুটে গিয়ে বললেন, এভাবে শুয়ে থাকলে জ্বর কমবে না, উঠে ফ্রেশ হ। বড় তো কম খুশি, এখন ছোটবেলার স্বভাব যায়নি। মা জাতি এমন যে সন্তানের কিছু হলে কানের কাছে শুধু ঘ্যানর ঘ্যানর করে। মা জাতি এমন যে সন্তানের কিছু হলেই কানের কাছে শুধু ঘ্যানর ঘ্যানর করে। মাহিন নিজের জিদের কাছে ব্যর্থ হয়ে উঠতে হলো। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে শুয়ে পড়ে। মাঝরাতে জ্বর কিছুটা কমে। জ্বর কমলে ঘুম তার ভেঙে যায়। বিছানার এপাশ ওপাশ করে বিরক্তি নিয়ে উঠে পড়ে। তার কফি খেতে তীব্রভাবে ইচ্ছে হচ্ছে।
আস্তে আস্তে রাধিকা রুমের কাছে এসে দরজায় টোকা দেয়। রাবিয়া সারাদিনের ক্লান্তিত বেজায় ঘুমানোর কারণে শব্দটা তার কানে যায়নি, কিন্তু রাধিকার কানে ঠিকই যায়। কে হতে পারে ভাবতে ভাবতে দরজাটা খুলে মাহিনকে দেখে বলল। কিসের জন্য ডাকছেন? মাহিন প্রতি উত্তরে বলে, কফি বানিয়ে ছাদে নিয়ে আসো। কথাটা বলে মাহিন স্বস্থান ত্যাগ করে রাধিকা কিচেনে কফি বানাতে চলে যায়। কিছু সময় পর কফি নিয়ে সে ছাদে উপস্থিত হয়। মাহিন কফি নিয়ে এক ঢোক গিলে বলল, তোমার মাথায় এসব উদ্ভট চিন্তা কে ঢুকিয়েছে? রাধিকা আগা থেকে মাথা অব্দি কিছু না বুঝে প্রশ্ন করে। বুঝলাম না আপনার কথা। মাহিন চিঠিখানা রাধিকার সামনে দিয়ে বলল, এগুলোর মানে কি? আমার সাথে ফাজলামি কোন সাহসে করো? রাধিকার ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। ভয়ে সে কাঁপতে লাগলো। মাহিনকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ রেগে আছে। এখান থেকে পালিয়ে গেলে সে বাঁচে। সে সুযোগ খুঁজছে পালানোর জন্য। যখনই দৌড় দিবে তখন মাহিন তার হস্ত বাস পাখির ন্যায় চতুরতায় খপ করে ধরে ফেলে। রাগান্বিত হয়ে বলে ওঠে, পালাচ্ছ কেন? স্টুপিডের মতো কাজ করছো কেন? রাধিকা হাতটা ছাড়ানোর জন্য মোস্তাতে লাগলো। মাহিন তাতে আরো শক্ত করে ধরে বলল, চুপচাপ দাঁড়িয়ে উত্তর দেবে না চোখ খাবে? কিভাবে সাহস হয় তোমার? ভেবেছো আমি তোমার হস্তলেখা বুঝতে পারবো না? রাধিকা শুকনো ঢোক দিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি কিছু করিনি, তমা আপু লিখতে বলছে। তোমা বললেই লিখবে? আর আমাকে হিরো আলমের সাথে মিলিয়েছো? তোমার কি আমাকে হিরো আলম লাগে? রাধিকা ডানে বামে মাথা নেড়ে না মাহিন পুনরায় বললে ওঠে, এতই যখন হিরো আলমকে পছন্দ, তাহলে কাল তার কাছে রেখে আসবো। তোমার মতো সুন্দরী মেয়ে পেয়ে সেও খুব খুশি হবে। তুমি তো রাজি আছো যেতে। ভাই হিসেবে আমার উপর কর্তব্য হলো তোমাদের মিলিয়ে দেওয়া। না না, এমনটা করবেন না। আমি এসব লিখতে যাইনি, আপু জোর করিয়ে লিখিয়েছে। তা বললে হবে না, তোমাকে দিয়ে আসবোই। মাফ করে দিন, জীবনে এমন করব না। এই আপনাকে ছুঁয়ে বলছি। ঘুমাতে যাও, কালকে বিষয়টা দেখছি। শুক্রবার হওয়ায় সবার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, কিন্তু বুয়ারা ঘুমিয়ে নেই। তারা প্রতিদিনের রুটিন মাফিক সকাল সকাল চুলায় আগুন ধরালো। ঘড়িতে 8টা বাজে। এত বেলা হওয়ার পরও বাড়িতে নীরবতা বিরাজ করছে। সেই নীরবতা বেশি সময় টেকেনি। মিমের চিৎকারে সবাই জাগ্রত হয়। রাধিকা তার সামনে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। রানু চোখ দুলতে দুলতে বলল। মিম তাসল্যের সাথে বলে ওঠে, বাড়িতে যে দুধকলা দিয়ে জোর পালছো, সেদিকে কি তোমাদের হুঁশ আছে? রানু রাধিকার দিকে সন্দিহান দৃষ্টি দিয়ে বলল, রাধিকা ছাড়া কে হবে? গ্রামের মেয়ে কোনো কিছু দেখলে লোভ সামলাতে পারে না। এই জন্য আমি আগে থেকেই বলেছি তাদেরকে বাড়ি থেকে বের করো, কিন্তু কেউ আমার কথা শুনিয়েনি। এবার বুঝো মজা। তাদের মা মেয়ে চিৎকারে সবাই জড়ো হয়। মাহিন বুকে হাত বেঁধে পুরো কাহিনী বোঝার চেষ্টা করছে। রাবিয়া রাধিকার গালে থাপ্পড় দিয়ে বলল, তুই এসব কার কাছ থেকে শিখেছিস? নিজে তো আগে আমাকে সুখে থাকতে দিলি না, এখন নতুন করে আরেকটা অশান্তি সৃষ্টি করেছিস। রাধিকার কান্না যেন থামার নাম নেই। সে কান্না কণ্ঠে বলে ওঠে, বিশ্বাস করো মাম্মা, আমি চুরি করিনি। আর কি চুরি হয়েছে তা জানি না। মিম তাসলের সাথে বলল, বাহ বাহ, চুরি করে এখন বলছো জানি না? কি চুরি হয়েছে? মাহিন তাদের কথার মাঝে ঢুকে বলল, আগে বল কি চুরি হয়েছে? অকারণে কাউকে না দোষের প্রমাণ দেখা। মিম যেন উঁচু করে দেখিয়ে বলল, এই পেন রাধিকা চুরি করেছে। আমি বহু খুঁজে যখন পাচ্ছি না, তখন রাধিকার রুমে এসে পাই। আমার সাথে রোহানও ছিল। মাহিন সামান্য বিষয়ে এত চেঁচামেচিতে অনেক বিরক্ত হয়। এটা নিয়ে কেউ বুঝে চিল্লাপাল্লা করে। সকাল সকাল সামান্য বিষয়ে ঘুম জাগ্রত হওয়ায় মাহিন রাগান্বিত হয়ে বলল, সামান্য বিষয়ের জন্য এত চেঁচানোর কি আছে? সামান্য বিষয়ে পাত্তা না দিলে দেখবে একদিন ঘরের সব নিয়ে মামি পালিয়েছে। মিমের কথায় রাধিকা প্রতি উত্তরে বলে, আমরা গরিব হলেও চোর না। আমার রুমে পেয়েছো তার মানে এই না আমি চোর। আমি তোমার ফলো হয়ে প্রথম দেখছি। রানু রাধিকাকে ধমক দিয়ে বলল। তমা সম্পূর্ণ ঘটনা দেখে এতক্ষণ বুঝতে পেরে বলল, এই পেন নিয়ে এত ঝামেলার কি দরকার? আমি পেনটা দিয়ে লিখেছিলাম। ফোনে কথা বলতে বলতে রাধিকার রুমে আসে, ভুলে সেখানে রেখে আসি। মাহিন স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, রাধিকাকে বিনা অপরাধে দোষী সাব্যস্ত করার জন্য মা মেয়ে দুজনেই মাপ চাও। রানু ভেংচি কেটে বলল। তমা মিমের কাছে এসে বলল, তুই তো ভালোই বুঝিস, তাহলে শুধু শুধু রাধিকাকে চোর বানালি কেন? দেখো আপু,
ভুলটা এখানে আমার না। হারানো জিনিস যার কাছে পাওয়া যায় তাকে চোর বলাটা স্বাভাবিক। মিম এতটুকু বলে রাগে ফুলতে ফুলতে স্বস্থান পরিত্যাগ করে। কতদিন পর সে রাধিকাকে চোর বানানোর প্রমাণ পেয়েছে, কিন্তু সে শেষে এলোমেলো হয়ে গেল। পরন্ত বিকেলে সূর্যের তেজ কমায় রাধিকা আর তমা মার্কেটে যায়। রাধিকা সারাদিন মন মরা হয়ে থাকায় তোমার বিষয়টা ভালো লাগেনি, তাই আনন্দ দেওয়ার জন্য শপিং করতে বের হয়। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে তাকাতেই আবিবকে তাদের সামনে আবিষ্কার করে। আবিবকে দেখে রাধিকা তোমার হাত শক্ত করে ধরে বলল, আপু দেখো, এই ছেলেটা কিছুদিন ধরে আমার ডিস্টার্ব করছে। তমা আবিবকে দেখে আশ্চর্যান্বিত হয়। আবিব তোমাকে দেখে সেও বাকরুদ্ধ হয়ে যায়। তমা রাধিকার হাত ছাড়িয়ে সামনের দিকে পা বাড়ায়। রাধিকা দৌড়ে তোমার কাছে এসে বলল, আমাকে কেন রেখে আসছো? তমা কখনো ভাবেনি তার সুখ রাধিকার জন্য চলে গেছে। এই মুহূর্তে সে রাধিকাকে দেখে তার শরীর রাগে জ্বলে যাচ্ছে। রাধিকা কিছুই বুঝতে না পেরে বলল, আপু ছেলেটাকে কিছু বলো, আমার দিকে এখনো কিভাবে তাকিয়ে আছে। তোমার রাগ কন্ট্রোল করার প্রয়াস চালাচ্ছে, কিন্তু তা যেন আরো তীব্র হচ্ছে। দাঁতে দাঁত চেপে বলে, বড় তো কম হোসনি, এখন নিজের বিষয় নিজেই সামলাতে শেখ। রাধিকা অকম্মাত তোমার রাগের কারণ বুঝতে পায়নি। তমা আপুর সাথে রাধিকা বাসায় ফিরে আসে। রাস্তায় তিনি রাধিকার সাথে তেমন কথা বলেনি। রুমে ঢুকতেই তার আম্মুর পাশে একজন মহিলাকে দেখে খুব চেনা চেনা লাগছে। রাবিয়া রাধিকাকে দেখে বলে ওঠে, রাধিকা, এটা তোর ছোট চাচি। এতদিন পর চাচিকে দেখে রাধিকা ওনার জড়িয়ে ধরে বলল, এতদিন পর বুঝি আমাদের কথা মনে হলো, তোমার সাথে কথাই বলবো না। শেফা রাধিকার থুতনি ধরে বলল, তো রাগ করিস না, আমি অনেক চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করতে। মোটেও না, তোমরা আমাকে ভালোই বাসো না। কে বলেছে তোমাকে আমরা ভালোবাসি না? ভালোবাসি বলে তোমাকে নিতে এসেছি। পুরুষ নালী কণ্ঠ পেয়ে রাধিকা দরজার দিকে তাকিয়ে দেখে তার বড় চাচা। এতদিন পর আপন মানুষগুলো দেখে রাধিকা কেঁদে দেয়। শেফা রাধিকার মাথায় হাত দিয়ে বলে, মেয়ের কাণ্ড দেখছো, এত বড় হয়েও কাঁদছে। রমজান রাধিকার চোখে জল মুছে বলেন, কান্না করছিস কেন? আর তোকে এখানে রাখবো না, আমরা তোদের নিতে এসেছি। আর তোকে এখানে রাখবো না, আমরা তোদের নিতে এসেছি। এতদিন ধরে তোরা কোথায় থাকিস তা খুঁজতেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। রাবিয়া মুখে এক রাশ হাসি নিয়ে বলেন, রাধিকা, জামা কাপড় ব্যাগে ঢুকা, আমরা আজকেই চলে যাব। রাধিকা তার চোখের জল মুছে উৎফুল্ল হয়ে বলে, সত্যি চলে যাব? আমার কাছে স্বপ্ন লাগছে, কতদিন ধরে কাউকে দেখিনি। হ্যাঁ, তোর জন্য সবাই অপেক্ষা আছে। তুই চলে আসার পর সবাই খুব তোকে মনে করেছে। রাধিকা বিলম্ব না করে ব্যাগ গোছাতে চলে যায়। গ্রামের বাড়িতে যাবে সে। আনন্দে তার চোখ দিয়ে বারে বারে জল গড়িয়ে পড়ছে। রাবিহ মেয়ের আনন্দ দেখে নিজেকে অপরাধী লাগছে। তিনি যদি শহরে না আসতেন তাহলে এতদিন তার মেয়ের কষ্ট ফেতনা হতো না। সবার কাছ থেকে বিদায় নিয়ে রাধিকা তোমার কাছে আসে, তোমাকে দেখে জড়িয়ে ধরে বলে, আপু চলে যাচ্ছি, তোমাকে খুব মনে পড়বে। রাধিকার প্রতি রাগ থাকলেও তোমার তার কাছে চলে যাওয়া শুনে কেঁদে দেয়। রাধিকার মাথায় হাত বুলিয়ে বলে, তোর কথা মনে পড়বে। রাস্তায় ছেলেটাকে কিছু না বলার জন্য আমাকে মাফ করে দিস। আপু এসব কি বলছো? বড় আপুরা কি ছোটদের কাছে ক্ষমা চায়? আমি কিছু মনে করিনি। তুই সত্যি অনেক ভালো। তুমিও আপু। রাধিকা তোমার কাছ থেকে ফিরে এসে মাহিনের রুমে উকি দেয়, কিন্তু সেখানে মাহিনকে না পেয়ে যখন চলে আসবে তখন পুনরায় রুমটার দিকে দৃষ্টি দেয়। তার সবার থেকে মাহিনকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। তাকে সর্বদাই যে মাহিনী সাপোর্ট করতো, তার ইচ্ছে পূরণ করতো, তার সমস্যা না বললেও মাহিন কিভাবে যেন জেনে যেত। মাহিনের রুমে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসে, তোমার কাছে গিয়ে বলে, আপু মাহিন ভাইকে একটু ফোন দেবে, সবাইকে বলেছে, তাকে বলিনি। তমা মাহিনকে ফোন দিয়ে বলে, ধন মাহিন ফোন করেছে। রাধিকা ফোন নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি বলে বিদায় নেবে সে ভাষা তার নেই। মাহিন ওপাশ থেকে শুধু হ্যালো হ্যালো করেই যাচ্ছে। রাধিকা শীতল কণ্ঠে বলল, হ্যালো। রাধিকার কণ্ঠ শুনে মাহিন স্তব্ধ হয়ে যায়। কখনো ভাবেনি রাধিকা তাকে ফোন দিবে। এই মুহূর্তে তার কাছে যেন লাগছে পৃথিবীটা থেমে গেছে। চারপাশের কোনো শব্দ যেন মাহিনের কানে আসছে না, শুধু রাধিকার হ্যালো শব্দটি প্রতিধ্বনি হচ্ছে। নিজের ঘোর কেটে বলল, কিসের জন্য ফোন দিয়েছো?
ভাইয়া, আমরা চলে যাচ্ছি। কাকা ও কাকি আমাদের নিতে এসছে। মাহিন কখনো ভাবেনি রাধিকা ফোন করে এমন কথা বলবে। তার কণ্ঠ হচ্ছে বড্ড কষ্ট হচ্ছে, তার কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। এই বিচ্ছেদের দিনে কি সে তার পুষ্প পরীকে বিদায় দিতে পারবে? তার রাধিকার বিদায়ের কথা বিশ্বাস হচ্ছে না। নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল, মিথ্যে বলছো আমার সাথে? না ভাইয়া, আচ্ছা তাহলে রাখি, সময় হয়ে যাচ্ছে। মাহিন কিছু বলতে চাইলে রেখে ফোনটা কেটে গেছে। পুনরায় ফোন দিলে তোমা ধরে। তোমাকে সত্যটা জিজ্ঞাসা করলে সে বলে সত্যি রাধিকা চলে যাচ্ছে। কেন যেন তার বিশ্বাস হচ্ছে না তার প্রিয়সীর বিচ্ছেদ। এই বিচ্ছেদে দেখে কি তাকে এক পলকের জন্য দেখতে পাবে না? তার পুষ্প পরি কি ভোরের শিশিরের মতো তার কাছে ক্ষণিকের জন্য হয়ে এসেছে? ভোরের শিশিরের মতো এক পলক দৃষ্টিগোচর হয়ে দাঁড়িয়ে যাবে? তার কি আবার ভোরের অপেক্ষা করতে হবে? কিন্তু সে কোনো অপেক্ষা করতে চায় না। এই অপেক্ষা যে কত লোককে প্রতি মুহূর্তে কষ্ট দিয়েছে তা বলাই বাহুল্য। মাহিন বিলম্ব না করে ছুটে চলে রেল স্টেশনের দিকে। রাধিকা ট্রেনের জানালার কাছে বসে তার দৃষ্টি বাহিরে দেয়। যদি এত মানুষের ভিতরে ভিতরে মাহিনকে দেখতে পায়। চড়ুই পাখির মতো রাধিকার বুক ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। শুধু এক পলক যদি মাহিনকে দেখতে পারতো। এটা কি মায়া না ভালোবাসা, সেটা রাধিকার কিশোরী মন বুঝতে পারছে না। সে এতটুকুই বুঝতে পারছে তার কষ্ট হচ্ছে। মাহিনকে ছেড়ে যেতে তার মন ভেঙে যাচ্ছে, তার আঁখিতে জল এসে যাচ্ছে। যখন শুনল ট্রেন ছাড়তে 5 মিনিট বাকি, সে পুনরায় বাইরে দৃষ্টি দেয়। এই শহরে যেন তার মূল্যবান বস্তু রেখে যাচ্ছে। সেটা কি রাধিকা সেটা জানে না, শুধু মনে হচ্ছে কিছু একটা ফেলে এসেছে। রাধিকা তার মাকে প্রশ্ন করলো, আম্মা সব নিয়েছো? তার মা ছোট করে উত্তর দিল, সব নিছি। রাধিকা মায়ের এতটুকু উত্তরে সন্তুষ্ট হয়নি। তার মানে হচ্ছে কি যেন নেওয়া হয়নি। মাহিন স্টেশনে এসে উদ্ধান্তের ন্যায় রাধিকাকে খুঁজতে লাগলো। কোথাও তার কাঙ্ক্ষিত মানুষটিকে সে পাচ্ছে না। কণ্ঠে তার আঁখি দিয়ে কফোটা নোনা জল গড়িয়ে পড়লো। তার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। ট্রেনের এক জানালার দিকে দৃষ্টি দিতে তার চোখ স্তব্ধ হয়ে গেল। এই তো তার কাঙ্ক্ষিত মানুষ, এই তো সেই পুষ্পপরী যে কোনো এক বিকেলে তার বাগানে ফুটেছিল। এই তো সেই ঘুমন্ত পরী যার ঘুমন্ত মুখ দেখে সে রাত পার করেছে। আজকে তার বাগান পরিশূন্য হয়ে যাবে। বিচ্ছেদের দিন রাধিকার গায়ে কালো কাপড় মাহিনকে আরো ব্যথিত করেছে। কালো কাপড় যে বিষাদের চিহ্ন, আজ রাতটা যে কালো নব যৌবনার কাকের পালকের ন্যায়। সবাই মাহিন ও প্রিয়সীর বিচ্ছেদের শোক পালন করছে। মাহিন 1-2 পা করে বাড়িয়ে রাধিকার কাছে যায়। তার পা যেন আজ চলছে না। রাধিকাও মাহিনকে দেখে যতটা খুশি হয়েছিল, মুহূর্তে তার যেন দুঃখে পরিণত হলো। সে এতক্ষণে বুঝতে পারলো তার মূল্যবান জিনিসই মাহিন। তার বড্ড ইচ্ছে করছে মাহিনকে জড়িয়ে ধরে বলতে, আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। কিন্তু তা কি সম্ভব? তা যেন কোনো অদৃশ্য দেওয়াল তা বাধা দিচ্ছে। সে দেওয়াল কি রাধিকা ভাঙতে পারবে? দমকা বাতাসে রাধিকার কেশগুলো বিক্ষিপ্ত হয়ে গেল। রাধিকা মাহিনের স্নিগ্ধ দৃষ্টিতে বিহ্বল হয়ে গেল। মাহিনের দৃষ্টি যেন তার মনের গহীনে করাঘাত করছে। মাহিন কীর্তি মৃদু হেসে বলল, এই বিচ্ছেদ সংগঠিত হওয়ার দিন কালো পোশাক পরে নির্বাক লজ্জাশীলের মতো আঙুল কামড়াচ্ছ কেন? রাধিকা তড়িঘড়ি করে আঙ্গুলটা মুখ থেকে বের করলো। তার হুঁশ ছিল না এই ব্যাপারে। রাধিকার আগে থেকে জল গড়িয়ে পড়লো। মাহিন রাধিকার কাছে এসে বলল, নার্গিস ফুল থেকে মুক্তা বর্ষণ করছো কেন? গোলাপ ফুলকে ভেজাচ্ছ কেন? ফুলের উপর শিলাদানা দ্বারা কামড় বসাচ্ছ কেন? তুমি কি জানো তোমার এই সব আমাকে আরো উন্মাদ প্রেমিক বানাচ্ছে? রাবিয়া মাহিনকে দেখে বলল, মাহিন তুমি? মাহিন মৃদু হেসে বলল, জি আন্টি, আপনারা চলে যাচ্ছেন তাই দেখা করতে এলাম। মাহিন, একদিন সময় হলে গ্রামে আসিও। জি আন্টি, আপনিও আবার আসবেন। তখনই ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। মাহিনের অনেক কথা ছিল রাধিকাকে বলার, কিন্তু তা হলো না। সময় যে প্রতারক, সময় তো সুযোগ তার মতো প্রতিশোধ নিয়ে নেয়। কিন্তু সময় মাহিনের সাথে প্রতিশোধ নেয়নি, বরং বিচ্ছেদের দিনকে আরো কষ্টদায়ক করে তুলেছে। রাধিকা কোমল কণ্ঠে বলল, নিজের খেয়াল রাখবেন। রাধিকার চাচাতো বোন ময়না কলা ভর্তা করে রাধিকার সামনে দিয়ে বলে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। রাধিকা অল্প একটু মুখে দিয়ে বলে, বহুদিন পর কলা ভর্তা খাচ্ছি। কাঁচা কলার লঙ্কা দিয়ে খাওয়ার মজাই আলাদা। ময়না হেসে বলে, নদীর পাড়ে যাবে? ইমন ভাই নতুন বউ নদীতে বিকেলে পানি নিতে আসে। বউটা অনেক সুন্দর। যাবো।
বউটার সাথে ভাব জমাতে হবে। ঠিকই বলছস, ইমন ভাইয়ের মা খুব জ্বালায়, বলে যৌতুক না দিলে ইমনকে বলে তোর বাপের বাড়ি পাঠাবে। এই বজ্জাল মহিলাকে দেখলে আমার ছোটবেলায় হেব্বি ভয় লাগতো। এখন দেখছোস কিভাবে আমাকে আদর করে। আরে এটা বুঝলে না, তোরে ঈশানের বউ বানানোর মতলব। বললেই হলো, এই ঈশাদকে দেখলে আমার রাগ হয়। ঢাকা থেকে আসার পর থেকে আবার পিছু নিয়েছে। আচ্ছা চল গোসল করে আসি। রাধিকা তার আপন মনে চাঁদনি রাতে একা একা উঠোনে বসে আছে। মাহিনের কথা মনে হতেই তার কান্না আসে। কতদিন গত হয়েছে সে মাহিনকে দেখেনি। স্টেশনে মাহিনের বিষণ্ণ মাখা মুখ শুধু চোখের সামনে ভেসে ওঠে। রাধিকা বাড়ির প্রবেশদ্বারে দৃষ্টি দিয়ে দেখে কোনো পুরুষের অবয়ব। তার কলেজে কেঁপে ওঠে। এত রাতে কে? এলাকার খারাপ ছেলে না তো? ময়ার কাছে সে শুনছে অনেক দিন ধরে কিছু ছেলে বাড়িতে ঢুকে মেয়েদের সাথে উল্টোপাল্টা কিছু করতে চায়। রাধিকা আসার পর থেকে এইসব ছেলেদের নজর এখন তার দিকে পড়েছে। এই পুরুষদের অবয়বটা ধীরে ধীরে তার দিকে আসতে থাকে। রাধিকা ভয়ে হাত পা কাঁপছে, তার পা যেন চলছে না। রাধিকার ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। চাঁদের আলোতে পুরুষের অবয়বের মুখটা ভেসে উঠল। রাধিকা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, ফুপিয়ে কেঁদে বলে, আপনি এসেছেন? জানেন আপনাকে কত মিস করেছি। মাহিন রাধিকার মাথায় হাত বুলিয়ে বলল, আমিও তোমাকে খুব মিস করেছি। তুমি চলে আসার পর থেকে একটা রাতও আমি ঘুমাতে পারিনি। আমি তোমাকে খুব ভালোবাসি। রাধিকা আবেগে মাহিনকে জড়িয়ে ধরলেও পরক্ষণে লজ্জায় ছেড়ে দিয়ে মাথা নত করে ফেলে। মাহিন রাধিকার কাঁধে হস্ত স্থাপন করে বলল, আমি শুনে খুব খুশি হয়েছি যে তুমি আমাকে মিস করেছো। আমি ভেবেছি তোমার সাথে দেখাই করতে পারবো না। আপনি এটা কিভাবে ভাবলেন? আবার খুব কষ্ট হয়েছে আপনাকে ছেড়ে আসতে। তোমার কষ্ট দূর করতেই চলে আসলাম। আপনি কি করে আমার বাড়ি চিনলেন? শ্বশুর বাড়ির জামাই চিনবে না তো অন্য কেউ চিনবে? খুব ক্লান্ত লাগছে, বাইরে কি দাঁড় করিয়ে রাখবে? ঘরে আম্মু আছে, যদি জেনে যায় আপনি এত রাতে এসেছেন তাহলে খারাপ কিছু ভাববে। তাহলে এইভাবে দাঁড়িয়ে থাকবো? আপনি একটু দাঁড়ান, আমি বসার কিছু আনছি। রাধিকা ঘর থেকে মাদুর নিয়ে আসে, একটা গাছের ছায়ের নিচে তা বিছিয়ে দেয়, যাতে তারা যে এখানে আসে কেউ না বুঝতে পারে। মাহিন আর রাধিকা দুজনেই মাদুরের উপর বসে। মাহিন কাঁধ থেকে ব্যাগ নামিয়ে তা থেকে বড় গিফট বের করে মৃদু হেসে বলে, তোমার জন্য এনেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। রাধিকা গিফট মোড়ানো কাগজটা খুলে দেখে অনেকগুলো চকলেট। এতগুলো চকলেট একসাথে দেখে রাধিকার মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়। আর একটু নিচে দেখে একটা ডায়েরি। মাহিন একগুচ্ছ গোলাপ রাধিকার হাতে দিয়ে বলল, এই সবগুলো তোমার। আমার প্রতি রাগ অভিমান আমাকে দেখতে ইচ্ছে হলে এই ডায়েরিটাতে তা লিখবে। আমি একদিন সময় মতো পড়ে নেব। রাধিকা উৎফুল্ল হয়ে বলে, আগে কেন বলেন নাই আপনি আমাকে ভালোবাসেন? ভেবেছিলাম তুমি বড় হলে বলবো, আমি জানতাম না তার আগে তুমি চলে আসবে। মাহিন রাধিকার বিক্ষিপ্ত চুলগুলো কানে গুজে বলল, দূর থেকে ভালোবাসাটা গাঢ় থাকে। আমি তোমাকে মনে করবো আর তুমি আমাকে। দুজনকে ভালোবাসবো, কিন্তু কেউ কাউকে দেখতে পাবো না। দুই ধারের শস্য ক্ষেত্রের মাঝখান দিয়ে সংকীর্ণ পথ চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। চারপাশ থেকে ইরি ধানের ঘ্রাণ তীব্রভাবে আসছে। ধানের মনোমুগ্ধকর ঘ্রাণে চারপাশ মোহিত। হালকা বাতাসে ধানের গুচ্ছগুলো দুলছে। চাঁদের কিরণে তার স্বর্ণের মতো চমকাচ্ছে। হাওরের বালিগুলো চাঁদের কিরণে রৌপ্যের মতো চিক চিক করছে। গাছে গাছে ঝিঝি পোকার শব্দ যেন আরো মুগ্ধকর। ছিন্ন বিচ্ছিন্ন মেঘগুলো ভাসতে ভাসতে দূরে হারিয়ে যাচ্ছে। আড়ালিয়া গ্রামের নদীতে মাঝে স্টিমার যাওয়ার শব্দ আসছে। নদীর ঢেউর শব্দগুলো কল কল করছে। এই সব যেন প্রকৃতির পক্ষ থেকে মাহিন আর রাধিকার জন্য উপহার। রাধিকার কোলে মাথা রেখে মাহিন শুয়ে আকাশ পানে তাকিয়ে আছে। রাধিকা আলতো করে মাহিনের চুলে হাত বুলাচ্ছে। মাহিন রাধিকার দিকে দৃষ্টি দিয়ে বলে, শহরের আলোতে চাঁদটাকে আমার কাছে কৃত্রিম লাগে। প্রকৃতির মাঝে চাঁদটা এত সুন্দর তা আজ না দেখলে জানতামই না। পরিবেশটা আজ খুব সুন্দর। আকাশে চাঁদ, চারপাশে ধানের মন কেড়ে নেওয়ার ঘ্রাণ, বাতাসের তাণ্ডব, পানির ধ্বনি, সব যেন আমার আর তোমার জন্য আয়োজন। সত্যি আজকের আবহাওয়াটা অন্য দিনের চেয়ে অন্যরকম। মাহিন ঘড়ি দেখে তাকিয়ে দেখে রাত 3টে বেজে চুই চুই। রাধিকার হাতে আলতো করে চুমু দিয়ে বলে, ভোর হয়ে যাচ্ছে, বাসায় যাবো না? আজ তাহলে আসি।
রাধিকা উদ্ভ্রান্তের ন্যায় বলে ওঠে, প্লিজ আর একটু থাকেন, ফজরের আজান দিলে যান। পাগলি, পাগলামি করছো কেন? এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। এখান থেকে আমার অফিসে যেতে হবে তো। আজ অফিসে না যান, আমার জন্য আর একটু থাকেন। পাগলামি কেন করছো? আমি পাগলামি শুরু করলে আমায় আটকাতে পারবে? এত কিছু বুঝি না, আপনি আরো পরে যাবেন, এটাই কথা। মাহিন শোয়া থেকে উঠে রাধিকার কপালে উষ্ণ চুমু দিয়ে বলে, পাগলি একটা। আচ্ছা, আমায় যেতেই হবে। বেশি পাগলামি করলে কিন্তু আমার সাথে নিয়ে যাবো। রাধিকা মিয়ে বলে, আবার কখন আসবেন? কাল আবার আসবেন তো? এভাবে প্রতিদিন আসলে তোমার মা সন্দেহ করবে। আচ্ছা, বরং 1 মাস পর পর আসবো। না না, 1 সপ্তাহ পরে আসবেন। মাহিন রাধিকার পাগলামি দেখে মৃদু হেসে বলে, ওকে, আসবো। ডায়েরিতে আমার নাম্বার আছে, সুযোগ হলে ফোন দিবে। মাহিন দাঁড়িয়ে বলে, আসি তাহলে। নৌকা পাই কিনা আল্লাহ জানে। আসার সময় মাঝে 5 টাকা জায়গায় 200 টাকা নিয়েছে। নিবেই তো, রাতে বেশি নাই। তবু এত টাকা কেউ নেয় না। মাহিন কথাটা বলে তাকিয়ে দেখে রাধিকার চোখে জল। রাধিকার চোখে জল মুছে বলে, পাগলি, আমি তো আবার আসবো। মাহিন আলতো করে ঠোঁটে পরশ রাধিকার কপালে লাগিয়ে পা বাড়ালো। আবির অগ্নি বর্ণ চোখে তোমার হাত ধরে বলল, রাধিকাকে কোথায় পাঠিয়েছো? আমি ভালোভাবে উপলব্ধি করতে পারছি। রাধিকাকে সরানো তোমার আইডিয়া। বলো, আমার রাধিকা কোথায়? আমার বই গেছে তাকে সরাতে। তোমার সাথে ওর দেখার পর আজ পর্যন্ত একবারও তাকে দেখিনি। তুমি কিছু একটা করেছো। তো রাধিকা তার গ্রামের বাড়ি চলে গেছে। আমি তো তোকে ভালোই বাসি না, যার জন্য জেলাসি হয়ে রাধিকাকে গোপন করব। আবির মাথা ঝাঁকিয়ে বলল, আমি আজ না হয় কালের ভিতরে রাধিকাকে বিয়ে করব। তমা ক্ষিপ্ত হয়ে বলল, যা ইচ্ছে তাই কর। আবির দৃঢ় সংকল্প করে আজকের ভিতরে রাধিকার গ্রামের বাড়ির ঠিকানা বের করে বিয়ের প্রস্তাব দিবে। সে রাধিকাকে চায়, যে কোনো মূল্যে সে তাকে চায়। ইমামের বউয়ের কাছে রাধিকা এসে বলল, ভাবি কেমন আছেন? মেয়েটি লাজুকতা নিয়ে বলল, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো ভাবি। আপনার বাড়ি কই? তুমি কি রাবে আন্টির মেয়ে? জি। তোমার কথা মায়ের মুখে খুব শুনেছি, আজ দেখলাম। আচ্ছা ভাবি, তাহলে আসি। আসো, আবার আসিও কেমন? রাধিকা মাথা নেড়ে হেমতির সাথে চলে আসে। হেমতিকে নিয়ে তার রুমে ঢুকে বলে, হেমতি তো ছোট থেকেই আমার বান্ধবী আর চাচাতো বোন। তোকে আজ একটা কথা বলবো। হেমতি উৎসাহের সাথে বলল, বল, কি বলবি? রাধিকা বড় করে নিঃশ্বাস নিয়ে মাহিনের সাথে তার কি চলছে সব বলল। তার শুনে হেমতি হেসে বলল, তুইও অবশেষে কাউকে ভালোবেসে ফেলেছিস? বাহ, দুলাভাইকে দেখতে হচ্ছে। তা দেখবি, তার আগে আমার কথা শোন। তুই আজ থেকে আমার সাথে থাকবি, আর তোর ফোনটা রাতে দিস একটু। হেমতি মৃদু হেসে বলল, আমার ফোন দিয়ে প্রেম করবি কেন? দুলাভাইকে বলে ফোন কিন। তুই আসলেই গাধি। আমার কাছে ফোন থাকলে একদিন না একদিন আম্মা জেনে যাবে, ভেবেছিস তখন কি হবে? তা ঠিক, কিন্তু আমি ফোন দিলে আমাকে কি দিবি? রাধিকা হেমতির গলা ধরে বলে, তুই আমার লক্ষ্মী বোন, ওর বন্ধু। আমার আর ওর বিয়ে হলে বলবো ওর বন্ধুর সাথে তোর বিয়েটা দিতে। হেমতি দুষ্ট হাসি ঠোঁটের কোণে রেখে বলল, মনে থাকে যেন। আবির বহু কষ্টে রাধিকার ঠিকানা পায়। খুশি মনে তার মা শাকিরার কাছে গিয়ে বলে, মা, তোমার তো চলেই গেছে, তাই বলছি কি আমি যে মেয়েটাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই। শাকিরা রাগান্বিত হয়ে বলে, তোমাকেও তো ভালোবাসতে, তারপরেও মেয়েটাকে কষ্ট দিয়েছো। এখন এই মেয়েটাকেও কষ্ট দিতে চাও? আবিরের মামা সাজ্জাদ শাকিরার হাত ধরে বলল, তোমার ছেলে তোমাকে ভালোবাসতো না, মেয়েটাই তোমার ছেলের পিছু ছাড়তো না, আর ওই মেয়েটাকে আবির খুব ভালোবাসে। শাকিরা ধমক দিয়ে বলে, যাই বলিস তুই, আমি এখন রাজি না। আবিব যদি একা বিয়ে করতে পারে তাহলে করুক। সাজ্জাদ ঠোঁট ভিজিয়ে বলল, তোমা মেয়েটা ভালো না, আমি নিজের চোখে দেখেছি। সে অনেক ছেলের সাথে উঠা বসা করেছে, তাই তো ভাগ্নে তাকে ডিভোর্স দিতে চায়, তাই না ভাগ্নে? আবিব তার মামার উৎপন্ন মতিত্বে খুশি হয়ে বলে, মামা, এটা মাকে আমি অনেক আগে বলতে চেয়েছিলাম, কিন্তু মা তো বলার সুযোগই দিল না।
শাকিরা বেগম সরল হয় মামু ভাগ্নের কথায় প্রভাবাপন্ন হয়ে পড়ে। তিনি নিয়ে বলেন, আচ্ছা, কাল সকালে যাব। সাজ্জাদ হেসে বলে, বিয়ের যাবতীয় সব জিনিস নিয়ে যাব। মেয়ে তোমার পছন্দ হবেই, তাই দেখেই বিয়ে করে নিয়ে আসবো। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু মেয়ের বাড়ি কই? রুহি মায়ের চাচির বাড়ি যেখানে, সেখানে মেয়েটির বাড়ি। সেটা তো গ্রামে। হ্যাঁ, কিন্তু মেয়েটি অনেক সুন্দর, দেখলে তুমি পছন্দ না করে পারবে না। শাকিরা প্রত্যুত্তরে কিছু বলেনি। সাজ্জাদ রহির নানে চলে তাকে ফোনে সব বলে বলল। রাধিকার মাকে যেন তার বাসায় আসার খবর বলে। সাজ্জাদ ফোনটা রেখে আবিবকে নিয়ে মার্কেটে চলে গেল। বিয়ের শপিং করতে হবে বলে কথা। আবিব রাধিকাকে নিশ্চিত পাবে ভেবে মনে মনে হাসতে লাগলো। সে ভাবছে রাধিকার লজ্জা মাখা দৃষ্টি, মেয়ে কথা বলা। সে ভোরের অপেক্ষায় করতে লাগলো, কখন ভোর হবে আর তার পর্দা পরীকে দেখতে পাবে। তার আনন্দ দেখে কে? হেমন্তের কাছ থেকে ফোনটা নিয়ে রাধিকা মাহিনকে ফোন দেয়। মাহিন ফোনটা ধরে রাধিকার কণ্ঠকে কেটে দিয়ে পুনরায় ফোন দেয়। মৃদু হেসে বলে, আমার পুষ্পপুরি কি এতক্ষণে তার উন্নত প্রেমিকের কথা মনে হলো? জি না, আপনাকে ফোন দেওয়ার জন্য রাতের অপেক্ষায় ছিলাম। তাই বুঝি? খুব ইচ্ছে করে কি জানো? কি না বলে জানবো কি করে? সমুদ্র বিলাস করতে। তুমি বরন্ত বিকালে নীল শাড়ি পরবে, পায়ে গাঢ় লাল টকটকে আলতা পরবে, চুলে বেলি ফুলের কাঁচরা, চোখে কালো মেঘের মতো কুচকুচে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। তখন আমি তোমার হাত ধরে সমুদ্রের বালির উপর হাঁটবো। সমুদ্রের দুষ্ট ঢেউগুলো তোমার পা ছুঁয়ে দেবে। তখনই আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি হবে। তোমার ঠোঁটগুলো শীতল বাতাসের কারণে ঠান্ডায় কেঁপে উঠবে। আমি তখন... প্লিজ থামো, আর বলতে হবে না। যখন সমুদ্র বিলাস করবো তখন বাকিটা করিও। দিলে তো আমার ভাবনায় জল ঢেলে। কত সুন্দর একটা ভাবনা ভেবেছি। এই, আপনি অফিস থেকে আসছেন, ঘুমাবেন না? গত রাতে তো ঘুমাননি, আজ ঘুমান। আর একটু কথা বলি। আবার খুব ঘুম পাচ্ছে, রাখি। মাহিন দুঃখিত মনে ফোনটা রাখলো। তার ইচ্ছে ছিল আজ সারা রাত রাধিকার সাথে কথা বলবে, কিন্তু এই ঘুম সব নষ্ট করে দিল। তার কাছে এই মুহূর্তে ঘুমকে ভিলেন লাগছে। সকালে রাধিকা ঘুম থেকে উঠে দেখে তার বাড়ি রান্নার আওয়াজ হচ্ছে। তার মাকে প্রশ্ন করলে রাবিয়া হেসে বলে, ওকে দেখতে আসছে, পছন্দ হলে আজকেই বিয়ে দিয়ে দিব। রাধিকার মাথায় যেন আকারে ভেঙে পড়ল। মাহিনের সাথে কি তার মিলন হবে না? কিন্তু সে মাহিন ছাড়া কারো বউ হতে চায় না। ঘন্টা দেড়েকের মাঝে বরপক্ষের লোক চলে আসে। আবিবকে দেখে রাধিকা ভীষণ অবাক হয়। ছেলেটা তার পিছু পিছু এখানে এসে পড়েছে। শাকিরা রাধিকাকে পছন্দ হওয়ায় ঠিক করে আজ রাত 12টায় ছেলে বউকে নিয়ে শহরে চলে যাবে। রাধিকার চোখে অন্ধকার ভাসছে। সে এখন কি করবে? মাহিনকে কয়েকবার ফোন দিয়ে দেখে বন্ধ। অবশেষে কি আবিরের সাথে তার বিয়েটা হয়ে যাবে? তার মায়ের খুশি দেখে সে নাও করতে পারছে না, আর সে ছাড়া তার মায়ের কেউ নেই। রাধিকা কিছু করতে পারছে না। অগত্য হলো এই শাড়িটা তার পরতে হলো। সে আল্লাহর ফাইসালাকে মেনে নিল। রাধিকা নিজ মনের ভয় দূর করে তার মায়ের কাছে যায়। রাবিয়া রাধিকাকে দেখে বলেন, কিছু কি লাগবে? রাধিকা ঢোক গিলে বলল, আম্মা, আমি বিয়ে করতে পারবো না। রাবিয়া মেয়ের কথা কর্ণ করে প্রবেশ করতেই তিনি রাগান্বিত হয়ে বলেন, দেখ, কিছুক্ষণ পর তোর বিয়ে হয়ে যাবে, তাই এখন অহেতুক কথা বলিস না। রাধিকা রাবিয়ার হাত ধরে কেঁদে দিয়ে বলে উঠল, আম্মা, আমি মাহিন ভাইকে ভালোবাসি। আমি ওনাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। ভাইয়াও আমাকে ভালোবাসে। রাবিয়া শান্ত কণ্ঠে বলেন, জানি, আর মাহিনের পরিবার তোকে মেনে নেবে না, তাই পাগলামি না করে ঘরে গিয়ে বস। তুমি জেনে বুঝে নিজের মেয়েকে কষ্ট দিচ্ছ। রাবিয়া রাধিকার গালি থাপ্পড় দিয়ে বলেন, একটা কথা কান খুলে শুনে রাখ, ওর বিয়ে আবিরের কাছেই হবে। বেশি উল্টাপাল্টা কিছু করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। রাধিকার চোখে জল মুছে রুমে ঢুকে বরপক্ষের মেয়েরা তাকে সাজাতে এসেছে। রাধিকার মনের বিরুদ্ধে তার শাস্তি লাগলো। মেয়ে সাজিয়ে চলে যেতেই হেমতি রাধিকার কাছে এসে বলে, মাহিন ভাইয়াকে ফোনে সব বলছি। রাধিকা কান্না চেপে বলে, তাকে বললে আর কি হবে? যা হওয়ার তা তো হয়েই যাচ্ছে। একদম উল্টাপাল্টা কথা বলবি না। শুন, ভাইয়া বলেছে তুই পালিয়ে নদীর পাড়ে যেতে। ভাইয়া এরপর তোকে নিয়ে যাবে। কিন্তু আমি পালিয়ে গেলে আম্মা কষ্ট পাবে। এখন যদি বিয়েটা করিস
তাহলে মাহিনকে কোনো দিন পাবি না। আর পালিয়ে গেলে একদিন না একদিন তোর মা বিয়েটা মেনে নিবে। কিন্তু আর কিন্তু না, তুই আমার সাথে আস। হেমতি খুব সাবধানে বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়ে রাধিকাকে নদীর পাড়ে নিয়ে যায়। নৌকা পূর্ব থেকেই ছিল, তাই রাধিকা বিলম্ব না করে উঠে পড়ে। রাধিকা হেমতির কাছ থেকে বিদায় নেওয়া শেষ হলে মাঝি নদীতে নৌকা ভাসিয়ে দিল। নৌকা দমকা বাতাসে দুলছে। মাঝি গুন গুন করে গান গাইতে লাগলো। রাধিকা আঁচল দিয়ে ভালোভাবে চেহারা ঢেকে রাখলো। চাঁদের আলোতে সাদা বালুগুলো হালকা স্পষ্ট ভাবে ধু ধু করছে। বাতাস এলোমেলো করে বইছে। মেঘ এসে আকাশে হানা দিচ্ছে। জলের উপরে মেঘ বিস্ফোরিত একটা চন্দ্র আলোক পড়েছে এবং ক্ষণে ক্ষণে নদীর তীর হতে আরেক তীর পর্যন্ত শিরিত হয়ে উঠছে। স্টিমার যথা নিয়মে চলছে, কিন্তু মাঝ নদীতে আজ কোনো নৌকা নাই। দুই একখানা যা দেখা যাচ্ছে তাদের উৎকণ্ঠিত ভাব স্পষ্ট বোঝা যায়। জলার্থিনী মেয়েরা বহু আগেই ঘাট থেকে চলে গেছে। দমকা হাওয়ার জোর ক্রমে বাড়িয়ে উঠল। নদীর পানি ফেনা ফেনা হয়ে ফুলতে লাগলো। রাবিয়া রাধিকাকে রুমে না ফিরে রাগান্বিত হয়ে হেমতের কাছে এসে বলে, তুই রাধিকাকে পালাতে সাহায্য করেছিস? বল রাধিকা কোথায়? আমার মান সম্মান শেষ করার মতলব না? তুই ছাড়া এমন কাজ কেউ করবে না। হেমতি শুকনো ঢোক গিলে বলে, আমি কেন এমন করব? শুধু শুধু আমাকে দোষী বানাচ্ছ কেন? ভালো ভালোই বল, রাধিকা কোথায়? আমি জানি না। তোমার মেয়ে কোথায় সে তুমি জানার কথা। রাবিয়া চিৎকারে হেমতির মা বলেন, কোনো প্রমাণ আছে যে হেমন্তী রাধিকাকে পালাতে সাহায্য করেছে? কোন ছেলের হাত ধরে চলে গেছে তার ঠিক নেই, এখানে আসছে হেমন্তীকে দোষ দেয়। রাধিকার রুমে হেমতি শেষে গিয়েছিল, এরপর থেকে রাধিকা নেই। শেষে গেছে মানে এটা দাঁড়ায় না যে হেমন্তী পালাতে সাহায্য করেছে। রাবিয়া তর্কে জড়াতে চায় না, তাই তিনি স্বস্থান ত্যাগ করে পুনরায় ঘরটা আরো দেখে নেয়। কোথাও মেয়ে না পেয়ে তিনি রমজানের কাছে এসে বিস্তৃত ঘটনা বলেন। রাধিকা নৌকা থেকে নেমে এদিকে ওদিকে তাকিয়ে যখন মাহিনকে দেখতে না পায়, তখন সামনে চলতে থাকে। রাস্তাঘাটে নীরবতা বিরাজ করছে। পুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। আকাশে ফালি ফালি মেঘ ভিড় করেছে। চাঁদকে মেঘ এসে ঢেকে ফেললো। চারপাশে অন্ধকার নেমে আসলো। রাধিকার ভয়ে হাত পা কাঁপছে। মাহিনকে না পেয়ে তার ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। মাহিন তো থাকার কথা, কিন্তু আশেপাশে সে তাকে দেখতে পারছে না কেন? তাহলে কি মাহিন আসেনি? না, হেমতি মিথ্যা বলেছে। তখনই আকাশ গর্জন করে তুমুল বেগে বাতাস এবং মুষলধারে বৃষ্টি আসতে লাগলো। রাধিকা ভিজে একাকার। 10 কদম হেঁটে একটা টিনের ঘর দেখতে পেল। কাছে গিয়ে দেখে এখানে কেউ থাকে না। এখন সে কোথায় যাবে? তার ভয় হচ্ছে, তীব্রভাবে ভয় হচ্ছে। এই বৃষ্টির মাঝে রাধিকাকে সবাই খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তারা পাচ্ছে না। রাবিয়া নিজের কর্মে অনুতপ্ত। আজ মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে না দিতে চাইলে এমন হতো না। তিনি আসল দিয়ে মুখ ঢেকে কান্না করছেন। মেয়ে ছাড়া যে তার কেউ নেই, তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সময় হারিয়ে তিনি হয়তো ভুলটা বুঝতে পারছেন। মাহিনের বন্ধুরা মাহিনের কাণ্ড দেখে অবাকের শেষ সীমানা পৌঁছালো। যে ছেলেটা সিগারেটের গন্ধ নিলে বমি করে, আর সেই ড্রিঙ্কস করছে। প্রেমের কষ্ট মানুষকে কত খারাপ করতে পারে তা কিছু মানুষকে না দেখলে বিশ্বাস করা যেত না। মাহিন সেই গ্লাসের ড্রিঙ্কস খেয়ে বলল, আমার কি অন্যায় ছিল যার জন্য রাধিকা এমন করেছে? ও কেন অন্য ছেলেকে বিয়ে করছে? সব মেরেই এক। রাধিকাকে চিনতে আমার ভুল হয়েছে। রাজ মাহিনের কাঁধে হাত দিয়ে বলে, হেমন্তী ফোনে বলেছে রাধিকা তার পছন্দের ছেলেকে বিয়ে করছে। আমি যেন তাকে বিরক্ত না করি। রাধিকা নাকি আমাকে ঘৃণা করে। শুধু এতদিন ভয় ভালোবাসার অভিনয় করেছে। সে অভিনয় করে এখন ক্লান্ত, তাই অন্য ছেলেকে বিয়ে করছে। মাহিন টেবিল জুড়ে লাথি দিয়ে বলে, আমি কি এতই খারাপ যার জন্য আমার ভয় পাই? রাধিকাকে আমি দেখে নেব। আমার সাথে অভিনয় করার প্রতিশোধ আমি নেব। আজ পর্যন্ত কারো সাহস হয়নি আমার সাথে অভিনয় করতে। এই রাধিকাকে আমি যদি না ধরে নিই, তাহলে আমার নাম মাহিন না। প্রতিশোধ নেব ঠিক ওর মতো। রাধিকা বাসের সিটে বসে ঘুমিয়ে পড়ে। চোখ খুলে দেখে বাস চলছে। রাধিকা চুপচাপ বসে থাকে। বাস চলে তাকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাক। মাহিন তাকে ধোঁকা দিয়েছে, হাসবে বলে আসেনি। নিজের ডায়েরিটা খুলে লিখতে শুরু করে। বাস নিজের গন্তব্যে থামলে রাধিকা নেমে পড়ে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। এই গরমে তার খিদা বেড়ে গেল।
চায়ের দোকান থেকে বিস্কিট কিনে নিয়ে খেয়ে পেটকে শান্ত করে। সে এখন কোথায় যাবে? আবিদকে বিয়ে করাটা দরকার ছিল, তাহলে এত কষ্ট সহ্য করতে হতো না। আর এই সুবাদে মাহিনের আসল চেহারা চিনতে পারলো। রাধিকাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্র এক লোক বলল, এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? রাধিকা আমতা আমতা করে বলে, গরিব মানুষের কি কোথাও যাওয়ার জায়গা আছে? তার মানে তুমি কোথাও যাচ্ছ না? জি। কাজ পারো? মানে বলতে চাচ্ছি, কুয়ার কাজ করতে চাইলে দিতে পারি। রাধিকা কিছু একটা ভেবে বলল, জি আমি রাজি। যদি একটা কাজ দিয়ে আমাকে উপকৃত করেন তাহলে আমার খুব ভালো হবে। আসো আমার সাথে। রাধিকার ভবিষ্যতে কি হবে তা না ভেবে লোকটার সাথে চলতে লাগলো। মাঝে মাঝে ভাগ্যকে নিয়তির কাছে ছেড়ে দিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকি নিতেই হয়। এক সপ্তাহ ধরে রাধিকার কোন খবর না পেয়ে রাবিয়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আজ তার ভুলের জন্য মেয়েকে হারিয়েছে। তিনি ভীষণ অনুতপ্ত, কিন্তু সে অনুতপ্ত দিয়ে কিছুই হবে না। রাবিয়া চাদর গায়ে জড়িয়ে শহরের দিকে যাওয়ার সংকল্প করে। মাহিনের কাছে রাধিকা হয়তো আছে, তিনি মেয়েকে এক পলকের জন্য দেখতে চায়। রাবিয়ার এই বেহাল অবস্থা দেখে হেমতির মা মৃদু হাসে। তিনি এটাই চেয়েছেন, মেয়ের শোকে মা হারা গেল সব সম্পত্তি তার। তিনি খুশিতে আত্মহারা। তিনি হেমতিকে বড় এক উপহার দিবেন। তার মেয়ে যে এত বড় কাজে তাকে সাহায্য করেছে, আজ হেমতির জন্য অসম্ভব জিনিস সম্ভব হয়েছে। হেমতি তখন হাসতে হাসতে মায়ের কাছে এসে বলল, আম্মা, আমাকে কিন্তু এখন রাজনের সাথে বিয়ে দিতে হবে। তোমার এত বড় কাজ করে দিলাম, আমায় কিছু তো দিতে হবে। মেয়ের কথা শুনে তিনি হাসতে হাসতে বলেন, তা বলতে এই মাসেই তোর বিয়ে দেবার ব্যবস্থা করছি। উফ, তুই যে এত বুদ্ধিমতী তা আগে জানতাম না। তোমার সাথেই থেকে তো বুদ্ধিমতী হয়েছি মা। যাক, রাধিকা বিদায় হয়েছে। ওর সৌন্দর্য দেখলে আমার শরীর জ্বলে। ভদ্রলোকের আশ্রয়ে রাধিকার প্রাণটা যেন অল্প জল এদে পুকুরের মাছের মতো ব্যাকুল হয়ে উঠেছে। এখান থেকে বের হয়ে বাঁচে, কিন্তু সে যাবে কোথায়? তার মা কি তাকে গ্রহণ করবে? আর মাহিন, সে কি আজও তাকে ভালোবাসে? ভদ্রলোকটা যথেষ্ট ভালো, কিন্তু তার স্ত্রী যেন খিটখিট করার ম্যানেজার। রাধিকার কাজে ভুল না ধরলেও ওনার ভাত হজম হয় না। আজ সকালে ললিনা রাধিকাকে ডেকে বলেন, আজ ডিম সিদ্ধ আর সবজি রান্না করছি। রাধিকা নিঃশব্দে সব শুনে কাজে চলে যায়। চুপচাপ তরকারি কাটতে লাগলো। ললিনার মেয়ে নীলা এসে রাধিকার কাছে বলল, তাড়াতাড়ি রান্না করেন, আজ কলেজে অনুষ্ঠান আছে, তাই জলদি যেতে হবে। রাধিকা মাথা নেড়ে বলল, জি তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পর নীলা এসে বলল, উফ, আপনি তো এখনো রান্না শেষ করেননি। জানে আজ কলেজে মাহিন স্যার আসছে, ভেবেছি স্যারকে খুব কাছ থেকে দেখবো, কিন্তু আপনি সেটা দিচ্ছেন না। নীলার মুখে মাহিনের নাম শুনে রাধিকা বলল, কোন মাহিন? রাধিকা আশার কিরণ দেখতে পেল। সে মাহিনের কাছে যেতে চায়। মাহিনের প্রতি প্রথম দিকে অভিমান থাকলেও এখন নেই। সে মাহিনের মুখোমুখি হবে, কারণ তার কেন যেন মনে হচ্ছে এখানে মাহিনের কোনো দোষ নেই। তার সাথে হেমতি হয়তো বড় কোনো গেম খেলছে। আহারের সামগ্রী সব রান্না শেষ করে সে সবাইকে খাইয়ে নিজেও অল্প খেয়ে নেয়। নলিনার কাছে এসে বলেন, আপা ঘরে তরকারি নেই, তাই বলছি কি রাতের খাবারের জন্য এখানেই বাজার থেকে কিনে আনি। তাই বলে বেশি দামে কিছু কিনতে যাবে না। গরিবদের একটা দোষ, বড় লোকের বাড়িতে কাজ পেলে বে হিসেবে জিনিস ক্রয় করে। রাধিকা এই অপমানের কোনো জবাব দিল না। আজ যেন ললিনা গোপন ভাবে অপমান করেছে, কিন্তু সে চুপ, কারণ আজ তার বাইরে যেতেই হবে। নলিনার কাছ থেকে টাকা নিয়ে সে বেরিয়ে পড়ে। নীলার কলেজের সামনে দিয়ে বাজারে যেতে হয়, এটাই তার সুযোগ। কলেজের কাছে আসলে রাধিকা একজনকে বলে, মাহিন স্যার কি আসছে? লোকটা রাধিকার পা থেকে মাথা অবধি দেখে নেয়। লোকটার মনে প্রশ্ন উকি দেয়, মাহিনকে তার কি দরকার? লোকটার কাছে রাধিকাকে স্টুডেন্ট মনে হচ্ছে না। লোকটা ছোট করে উত্তর দেয় না। রাধিকা প্রশ্ন চোখে বলল, কখন আসবেন? লোকটা এখন বেশ বিরক্ত হন। বিরক্ত কপালের চাপটা ভাঁজ করে বলেন, আমি কি করে জানবো? আর আপনাকে দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে না, তাহলে আপনি এসব জানতে চাচ্ছেন কেন? রাধিকা কোনো উত্তর না দিয়ে আহত মনে স্থান ত্যাগ করে। বাজারে এসে প্রয়োজনীয় জিনিস কিনে যখন ফিরছিল, তখন পুনরায় কলেজের গেইটে দৃষ্টি দেয়। এই তো মাহিন। রাধিকার চোখের উপর সমস্ত আকাশের আলো আহত বীণার স্বর্ণতন্ত্রের মতো কাঁপতে লাগলো। সে দ্রুত বেগে গেইটের কাছে আসে, কিন্তু এত মানুষের ভিড়ে সে মাহিনের কাছে আসতে পারছে না। কয়েকবার চিৎকার করে মাহিনকে ডাকলো, কিন্তু তার আওয়াজ মাহিনের কান অবধি পৌঁছায়নি।
এত মানুষের চেঁচামেচিতে তার আওয়াজ যেন তার পর্যন্তই সীমাবদ্ধ। মাহিন গাড়িতে উঠে চলে যায়। এত তাড়াতাড়ি চলে গেল কেন? রাধিকা অবাক হয়ে পাশে একটা মেয়েকে প্রশ্ন করলে মেয়েটি বলে তার ভীষণ ব্যস্ততা, তাই অনুষ্ঠানে 5 মিনিট থেকে চলে গেলেন। রাধিকা দুঃখিত মনে বাসায় চলে আসেন। যে আশার কিরণ দেখতে পেয়েছিল তা যেন কোনো মেঘের খণ্ড ঢেকে দিয়েছে। মাহিন সারা রুম পাইচারি করতে লাগলো। রাধিকা তার কাছে না আসলে গেল কোথায়? মাহিনের চিন্তা হচ্ছে মেয়েটি কি তার কাছে আসতে গিয়ে হারিয়ে গেল। এই প্রশ্নের উত্তর সে পাচ্ছে না। রাবিয়া মাহিনের পেরেশানি দেখে বলে, আমি তো ভাবছি সে তোমার কাছে আসছে। তোমার কাছে যদি না আসে তাহলে কোথায়? বুঝতে পারছি না, মাথা যেন জ্যাম হয়ে যাচ্ছে। রাবিয়া আঁচল দিয়ে অশ্রু মুছে বলেন, দয়া করে আমার মেয়েকে খুঁজে দাও। রাধিকা ছাড়া আমার কেউ নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। আচ্ছা তাহলে আসি। রাবিয়া হতাশা নিয়ে চলতে লাগলো। সে এখন কোথায় মেয়েকে খুঁজবে? মেয়েটি তার ভয়ে কোথায় চলে গেছে? এভাবে তাকে জোর করে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি। রাবিয়া যখন ভাবনায় মগ্ন তখন তিনি খেয়াল করেনি তার দিকে যে দানব আকৃতির বাস আসছে। মুহূর্তে বাসটি রাবিয়াকে ধাক্কা দিয়ে চলে যায়। রাবিয়ার পানহীন মিষ্টির দেহ রাস্তার বুকে ছিটকে পড়ে। চারিদিক থেকে মানুষের ভিড় জড়ো হয়। কেউ কেউ বলছে, আরেকজন বলে ওঠে, যেখানে হায়াত শেষ হয় সেটা তার মরণ হয়ই, কেউ ফিরাতে পারে না। মাহিন সবার ভিড় সরিয়ে সামনে আসে। রাবিয়ার প্রাণহীন দেহ দেখে অজান্তে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। জীবনের শেষ মুহূর্তে মেয়েটিকে দেখে যেতে পারেনি। কত কষ্ট নিয়ে তিনি হয়তো মারা গেছেন। চোখ বন্ধ করার সময় হয়তো রাধিকার মুখটা খুঁজেছেন, কিন্তু শত মানুষের মাঝে তাকে পায়নি। মায়ের মৃত্যুর সময় রাধিকা উপস্থিত থাকতে পারেনি। মায়ের মুখটা শেষ বাড়ির মতো দেখতে পারেনি। সে তো জানে না তার মা আর নেই। যখন জানবে তখন কি নিজেকে ঠিক রাখতে পারবে? বাস্তবতা অনেক কঠিন। কি থেকে কি যা হয় তা মাবুদ ছাড়া কেউ জানে না। মেয়েকে খুঁজতে এসে নিজেই অজানা দেশে পাড়ি দিয়েছেন। মেয়েকে খুঁজে পাওয়া গেলেও কি মাকে পাওয়া যাবে? না, কখনো না। এটা যে অসম্ভব। মাহিন রাবিয়ার লাশ গ্রামে পাঠিয়ে দেন। নিজেও রাবিয়ার জানাজার ও দাফনে শরীক হয়। সব কাজ শেষ করে পুনরায় ঢাকায় চলে আসে। রাধিকাকে তার খুঁজতে হবে। তার জন্য আজ রাধিকা ঘর ছাড়া। কিন্তু এই ইট পাথরের শহরে সে কোথায় খুঁজবে? তার কাছে বিষয়টা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবুও মাহিন পরাজয় না মেনে খোঁজার তীব্র চেষ্টা শুরু করলো। নলিনা কর্কশ কণ্ঠে বলে ওঠেন, তুমি তো কাজ করার নামে ফাঁকিবাজি করো। রাধিকা মাথা নত করে বলল, আমার ভুলটা কোথায়? আমি যথাযথ সব কাজই করেছি। নলিনা আঙ্গুল দিয়ে পাতিলগুলো দিকে ইশারা করে বলল, দেখো তো তুমি কিভাবে মারছো। পাতিলগুলো ভালোভাবে পরিষ্কার হয়নি। এভাবে কাজ করে তোমাকে রাখবো না। রাধিকা অপরাধীর মতো নিচু কণ্ঠে বলল, মাফ করে দিন, আর এমনটা হবে না। হয়েছে, আর নেকার মতো কাটতে হবে না। যাও জলদি পাতিলগুলো মেজে নিয়ে আসো। রাধিকা পাতিলগুলো নিয়ে পুনরায় মাঝের জন্য চলে গেল। মানুষ কত নিষ্ঠুর। কাজের লোকদের এখনই কাজ করিয়ে যে তারা কি শান্তি পায় তা আল্লাহ জানে। রাধিকা পাতিলগুলো ভালোভাবে দেখে, সেগুলো পরিষ্কার। নিজের মনে বিড় করে বলে, পরিষ্কারই তো, তাহলে নাচতে পাঠানো কেন? রাধিকা পানি দিয়ে ধুয়ে চলে আসে। সে আজ তার ডায়েরিতে অনেক কিছু লিখবে। তাকে কিভাবে তারা কষ্ট দেয়, তার মন মাইনকে দেখতে চাওয়া, সব লিখবে সে। ডায়েরি নিয়ে লেখার সময় তার মনে হয় মাইনের নাম্বার তো ডায়েরিতে আছে। রাধিকা বিলম্ব না করে উক্ত পৃষ্ঠা বের করে, কিন্তু তাতে নাম্বার তো দূরের কথা, উক্ত পৃষ্ঠা যে ছিঁড়া। কে ছিল পৃষ্ঠা? রাধিকার মাথায় প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। তার হেমতির প্রতি সন্দেহ হয়। সে ছাড়া কেউ ডায়েরিতে নাম্বারের কথা জানে না। তার সাথে এত ষড়যন্ত্র কিসের? সে কার কি করেছে? প্রায় 9 মাস পর মাহিন রাধিকার কোনো চিহ্ন পায়নি। সে ব্যর্থ হয়েছে। যা যা করে সব করেছে, কিন্তু কোথাও রাধিকার অস্তিত্ব পাওয়া যায়নি। এই 9 মাসে অনেক পরিবর্তন হয়েছে। হেমতির বিয়ে খুব ধুমধামে রাজনের সাথে হয়। প্রথম দিকে সে রাজনের ভালোবাসা পেলেও পরে অবহেলা ছাড়া কিছুই পায়নি। হেমতির ছোট ননদী তাকে উঠে বসতে খুব জ্বালায়। আর রাজনের পরিবার হেমতিকে বলেছে 2 লাখ যৌতুক না দিলে তাদের বাড়ি থেকে বিদায় নিতে। রাজন হেমতিকে যৌতুক নিয়ে মানসিকভাবে শারীরিকভাবে খুব কষ্ট দেয়। আর এদিকে হেমতির মার ক্যান্সার হয়েছে। ভিটে জমি বিক্রি করেও তিনি পুরোপুরি সুস্থ হচ্ছেন না। তারা তাদের পাশে শাস্তি পেয়েছে, তারা তাদের পাপের শাস্তি পেয়েছে। কেউ কাকে কষ্ট দিয়ে সুখে থাকতে পারে না। তারাও রাধিকার সম্পত্তি দখল করে তা ভোগ করতে পারেননি। তারা এখন নিজেদের ভুলের জন্য আক্ষেপ করেন।
মাহিন মাথায় হাত চেপে বসে থাকতে দেখে তার মা বলেন, অনেক চেষ্টা করে যখন পাওনি, তাই বলছি এভাবে অপেক্ষা না করে বিয়েটা করে ফেলো। মাহিন কোনো উত্তর না দিয়ে পূর্বের ন্যায় বসে রইল। তার মা প্রায় 1 মাস ধরে কথাটা বলছে, বিয়ে করার প্রতি তার কোনো ইচ্ছে নেই, সে আজীবন এভাবে থাকতে চায়। মাহিনের মা ছেলের হেলদুল না দেখে বলেন, তুই ছাড়া আমার কোনো ছেলে নেই, আমার কি ইচ্ছে হয় না দাদি হতে? জীবনের শেষ বয়সে কি তুই আমার ইচ্ছে পূরণ করবি না? মাহিন সোজা হয়ে বসে বলল, কতবার বলবো আমি বিয়ে করবো না? তোমরা কেন বারবার একই কথা বলো? করবো না মানে কি? আজকে আমি মেয়ে দেখতে যাব, তোর ইচ্ছে থাক বা না থাক বিয়ে তোর করতেই হবে। রাধিকা কোথায় আছে তার ঠিক নেই, ওর জন্য বসে আছে। ওর জন্য বসে থাকার মানে হয় না। আচ্ছা, হতেও তো পারে রাধিকা মারা গেছে। প্লিজ আম্মু, এমন কথা বলো না। আমার বিশ্বাস সে বেঁচে আছে। বিশ্বাস নিয়েই থাক, আমি এই 2 দিনের ভিতরে তোকে বিয়ে করিয়েই ছাড়বই। মাহিনের মা রাগে গজ গজ করতে করতে চলে যান। রাধিকা কোনোদিন নলিনার কোনো ভৎসনায় তার সম্মুখে অশ্রু বর্ষণ করেনি। আজও সে কঠোর মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নলিনার বাক্য বর্ষণে একটু ক্ষান্ত হলে রাধিকা বলল, আমার কাজে আপনি অসন্তুষ্ট হলে আমাকে বিদায় করে দিন। নলিনার ঝংকার দিয়ে বলল, বটেই তো, আমার স্বামী আশ্রয় না দিলে তো কুকুরে তোকে ছিঁড়ে খেত। আমি আর পারছি না, আমার কোনো কাজে মন টিকছে না, তাই বলছি আমাকে বিদায় দিন। নলিনা কোমরে হস্ত স্থাপন করে বলল, বিদায় তো করব, তোমাকে আজীবন পুষতে আমার ইচ্ছা নেই, কিন্তু এই কয়দিন তোকে জ্বালিয়ে ছাড়বো। কথাটা বলে নলিনা গম্ভীর হয়ে চলে যান। রাধিকা আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ কখন আমাকে তাদের থেকে মুক্তি দেবেন? রাধিকার হস্তদয় যেন বাধা। এই নিষ্ঠুর মহিলা রাধিকাকে সর্বদিক থেকে অত্যাচার করছে। ওই প্রচন্ড শীতে তাকে একখানা কম্বলও দেয়নি। রাধিকা তার মাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে গেল। কত মাস অতিবাহিত হয়েছে সে তার মাকে দেখেনি। রাধিকা অশ্রু চোখে তার রুমে চলে যায়। তার ডায়েরিটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অনেক দিন কিছু সে লেখেনি, আর সে অনেক কিছু লিখতে চায়। মাহিন শীতের রৌদ্র আলোকিত বাহিরের দিকে তাকিয়ে রইল। সে রাধিকাকে যেন অন্তঃকরণের গভীরতম অভ্যন্তর দেশে আকর্ষণ করিয়ে রয়েছে। রাধিকার মুখটা যখনই তার অন্তরের মধ্যে বর্ধিত ও পরিস্ফুট হয়ে ওঠে, ততই তার সমস্ত শরীর কমে কমে অবশ হয়ে যায়। সে আর পারছে না রাধিকাকে ছাড়া। রাধিকা কি সত্যি শিশির বিন্দুর ন্যায় হারিয়ে গেল, না তার সাথে লুকোচুরি খেলছে? মাহিনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্নেহা বলে উঠল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? শরীর কি অসুস্থ? মাহিন ঘুরে তাকায়, স্নেহার প্রতি স্থির দৃষ্টি দিয়ে বলল, আপনি কে? চিনতে পারছি না। স্নেহা খানিকটা অবাক হয়ে অবিচলিত কণ্ঠে বলল, আমি স্নেহা, আমাকে চিনতে পাওনি? আমরা দুজন তো ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছি। মাহিন পুনরায় দৃষ্টি দিয়ে বলে, তুমি স্নেহা? আগে বলবে তো, কত বড় হয়ে গেছো, চিনার উপায় তো নেই। স্নেহা মৃদু হেসে বলল, কেমন আছো? মাহিন নিঃশ্বাস ত্যাগ করে বলে, মনের দিকে একদম ভালো নেই, আর শরীরের দিক দিয়ে ভালো আছি। মনের দিক দিয়ে ভালো হওয়ার জন্য একটা বিয়ে করো। কথাটা স্নেহার মুখ দিয়ে বের হতেই তার মনে পড়ে মাহিনের সাথেই তো তার বিয়ের আলাপ হচ্ছে। মুহূর্তে তাকে লজ্জা আক্রমণ করে। তার মুখশ্রী রক্তিম হয়ে উঠল। আহম্মদ স্নেহার এই লজ্জার আবির্ভাব দেখে মাহিন কিছুই বুঝতে পারেনি। সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। মাহিন রুদ্ধ নিঃশ্বাসে একাগ্র আগ্রহের সহিত বলল, কোথায় হারিয়ে গেলে? স্নেহা মায়ের কথা কোনো ঘোষে হলে সে মাথা নেড়ে বলল, হারাইনি, বাস্তবেই আছি। মাহিন হঠাৎ স্নেহার আগমন কিছু বুঝতে না পারায় সে তার মার কাছে যেতে থাকে। মাহিনকে চলে যেতে দেখে স্নেহা বলে ওঠে, কোথায় যাচ্ছ? আমার সাথে কি কথা বলতে ভালো লাগছে না? ভালো লাগবে না কেন? এতদিন পরে তোমাকে দেখে খুব খুশি হয়েছে। স্নেহা মায়ের কথা শুনে ঠোঁটের কোনো প্রশান্তির হাসি নিয়ে বলল, চলো আমরা দুজন কোথাও ঘুরতে যাই। মাহিন ভদ্রতার রক্ষার্থে বলল, আজ আমি খুব ব্যস্ত, তাই কাল গেলে কেমন হয়? খুব ভালো হবে। মাহিন উৎক্ষিপ্ত হয়ে তার মাকে বলল, হঠাৎ স্নেহা আসলো কেন? তোর সাথে মেয়েটির বিয়ে ঠিক করব, তাই এখানে এনেছি।
মাহিনের মা শান্ত কণ্ঠে বলে ওঠেন। মাহিন মায়ের কর্মে বিরক্ত হয়। তাকে না বলে মেয়েটিকে কেন এনেছে একবারও তাকে বলার প্রয়োজন মনে করলো না। মাহিন রাগান্বিত হয়ে বলে ওঠে, আমি আগে বলেছি আমি বিয়ে করব না, শুধু শুধু কেন আমার ইচ্ছের বিরুদ্ধে এমন করছো? আমি রাধিকার স্থানে আর কাউকে বসাতে পারবো না। যদিও স্নেহাকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও, তবু আমি বিয়ে করব না। বিয়ে না করলে কখনো আমার সামনে আসবি না। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। এত বড় হয়েও আমাদের কথা শুনিস না, সর্বদাই নিজে মতকে প্রাধান্য। মাহিন তার মায়ের কথায় চুপসে যায়। সে কখনো তার মাকে ছাড়া থাকতে পারবে না। মায়ের খুশির জন্য তার বিয়েতে রাজি হওয়া ছাড়া কোনো পথ নেই। মায়ের রাগ দেখে নিজেকে শান্ত করে বলে, তোমার যা ইচ্ছে তা করো। আমার মনে হয় না আমি স্নেহকে স্ত্রী অধিকার দিতে পারবো। তিনি মাহিনের এমন কথাই কিছু বলার আগেই মাহিন স্বস্থান ত্যাগ করে। সে এখন পরিবারের কাছে হেরে যাচ্ছে। মায়ের জিদের কাছে তার জিদ অতি সামান্য। শীতের চাঁদ যখন রশ্মিগুচ্ছ তাহীন স্লান পশ্চিম আকাশের প্রান্তে নেমেছে, তখন রাধিকার নিদ্রা ভেঙে যাওয়ায় সে চাঁদে আসে। চাঁদের আলো কম হওয়ায় রাত্রিকে ঘুটঘুটে অন্ধকার লাগছে। রাধিকা বহু দূরে তারার প্রতি তাকিয়ে রইল। সে ক্লান্তিকর দুঃখ বেদনার জন্য মুক্তি চায়। সে আর পারছে না এই বিরতিহীন দুঃখে। মনে মনে সিদ্ধান্ত নেয় আজ রাতে সে চলে যাবে। যেই ভাবা সেই কাজ। মাহিনের দেওয়া ডায়েরিটা নিয়ে চুপি সারে বেরিয়ে পড়ে। রাস্তাঘাটে নীরবতা বিরাজ করছে। রাস্তার কুকুরগুলো খোদার জ্বালায় ঘেউ ঘেউ করছে। মাঝে মাঝে সদর রাস্তা কাঁপিয়ে ছুটে যাচ্ছে দানব আকৃতির ট্রাক, ভ্রমণ বিলাস, নাইট কোচ। দূরের রাস্তার মিট মিট করে জ্বলছে ল্যাম্পপোস্টের বাতিগুলো। এই আলোতে রাধিকা চলতে লাগলো। শীতের প্রচন্ডতায় ক্ষণে ক্ষণে সে কেঁপে উঠছে। কিশোরী হয়েও তার আজ ভালোভাবে বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। জীবনটা বড়ই অদ্ভুত, কিন্তু এটা সত্য। আল্লাহ দুটি সুখের মাঝে একটি কষ্ট দিয়েছেন। রাধিকার আর হাঁটার শক্তি নেই। তার খুব ক্লান্ত লাগছে। আশপাশে তাকিয়ে দেখে কয়েক কদম দূরে একটা বাড়ি। বিলম্ব না করে সেখানে চলে যায়। কাঁপা কাঁপা কণ্ঠ নিয়ে কয়েকবার ঘরের মালিকদের ডাকে। তার আওয়াজ পেয়ে বৃদ্ধ এক লোক দরজা খোলে। অন্ধকার রজনীতে এক বিক্ষিপ্ত কেশী ধুলে মলিন কিশোরী মেয়েকে তাদের আঙ্গিনায় দেখে অবাক হয়ে প্রশ্ন করে, কে তুমি মা? রাধিকা শাড়ির আসলটা টেনে গায়ে ভালোভাবে জড়িয়ে বলে, আমি রাধিকা, বিপদে পড়ে এসেছি, আজকে রাতে থাকতে দেবেন? বৃদ্ধ লোকটির দয়া হয়, কারণ তারও যুবতী মেয়ে আছে, আর এত রাতে কোনো মেয়ে বাইরে থাকা তার জন্য বিপজ্জনক। বৃদ্ধ লোকটি হেসে বলেন, আসো ভিতরে, আসো। রাধিকা বিলম্ব না করে ঘরে প্রবেশ করে। বৃদ্ধ লোক ডেকে তার স্ত্রী ও মেয়েকে জাগ্রত করে। বৃদ্ধ লোকের স্ত্রী প্লেটে কিছু খাবার এনে রাধিকার সামনে রেখে বলে, খেয়ে নাও এগুলো, তোমাকে দেখে ক্লান্ত লাগছে। রাধিকা প্লেটটার কাছ থেকে সরিয়ে বলল, আমার খিদে নেই, আপনারা আমাকে থাকতে দিয়েছেন, তার ঋণেই আমি দিতে পারবো না। যুবতী মেয়েটি বলে ওঠে, তুমি আজ রাতের জন্য আমাদের অতিথি, তোমার খেদমত করা আমাদের কর্তব্য, তাই না না করে খেয়ে নাও। বৃদ্ধ লোকটি তখন বলল, হে মা, খেয়ে নাও। তোমার খেদমত করে আমরা সব পেতে চাই। এই সুযোগ আমাদের কখন আসে তা আল্লাহ জানে। তাদের কথাবার্তায় রাধিকা বুঝতে পারে পরিবারটা হয়তো ধার্মিক, তা না হলে এত রাতে কেউ খেতে দিত না। রাধিকা তাদের কথা রক্ষাতে খাবারগুলো খেয়ে নেয়। তার সত্যি অনেক খিদে লেগেছিল। ললিনার আজ রাতে রাধিকাকে না দেখতে পেয়ে ভয় পান। এত রাতে মেয়েটি গেল কোথায়? চুরি করে সব দিয়ে পালিয়ে যায়নি তো? নলিনা ভয়ে তার স্বামীকে জাগ্রত করে। তার স্বামী তন্দ্রার ভাব নিয়ে বলেন, কি হয়েছে, এত রাতে ডাকলে কেন? নলিনা বিছানা থেকে উঠে বলে, তাড়াতাড়ি ওঠো, রাধিকা মেয়েটি চুরি করে পালিয়েছে। স্ত্রীর মুখে এমন করে শুনে তিনি উঠে বলেন, বলো, কি চুরি করে পালিয়েছে? পালিয়েছে। এজন্যই বলি অপরিচিত কাউকে বাসা নিয়ে এসো না, এবার বোঝো মজা। বেশি কথা না বলে চলো দেখি কি চুরি করেছে। নলিনা তার স্বামীকে নিয়ে তন্ন তন্ন করে সব খুঁজতে লাগলো। নিজের গহনা টাকা সব দেখলো, কিন্তু সব ঠিকঠাক জায়গায় দেখে প্রশান্ত নিঃশ্বাস ত্যাগ করে। পরের দিন রাধিকা তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। সে চলতে চলতে নদীর পাড়ে আসে। এটা সেই নদী যেখানে মাহিন তাকে প্রায় নিয়ে আসতো। চারপাশে কুয়াশায় ঢাকা, মৃদু বাতাস বইছে। সেই বাতাসে রাধিকার মাথার আঁচল পড়ে যায়। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ঘাসের উপর শিশির বিন্দুগুলো চিক চিক করছে। হঠাৎ এমন সময় শিশির ভেজা ঘাসের উপর দিয়ে কারো আসার আওয়াজ আসে। রাধিকা সেদিকে তাকিয়ে বাকরুদ্ধ।
সে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। কুয়াশার ভিতরে রাধিকা মাহিনকে দেখে উনিমেষ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহিন মুক্ত বাতাসে গায়ে লাগানোর জন্য নদীর পাড়ে আসে। সে কখনো ভাবেনি এখানে রাধিকাকে পেয়ে যাবে। রাধিকা অন্তরের চৈতন্য আভায় অপূর্ব রূপে দীপ্ত হয়ে বলল, আপনি? রাধিকার সর্বাঙ্গ কাঁপতে লাগলো। তার নড়াচড়ার শক্তি যেন হারিয়ে গেছে। সে হুট করেই মাহিনকে জড়িয়ে ধরে। তার দুই চক্ষু জলে ভরিয়ে উঠল। মাহিনের চক্ষু দিয়ে বড় বড় জলের ফোঁটা ঝরে পড়তে লাগলো। মাহিন রাধিকাকে শক্ত করে তার বাহু ধরে আবদ্ধ করে। তার মনে হচ্ছে ছেড়ে দিলেই রাধিকা হারিয়ে যাবে। বহুক্ষণ পর মাহিন রাধিকাকে ছাড়ে। রাধিকা ভেজা কণ্ঠে কিছু বলতে চাইলে মাহিন রাধিকার ঠোঁটে আঙ্গুল রেখে বলল, কোনো কথা না, সব পরে শুনবো। আর তোমাকে হারাতে চাই না। এখন এই মুহূর্তে তোমাকে বিয়ে করব। মাহিনের কথায় রাধিকার ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে ওঠে। অজান্তে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আজ তার সমস্ত দুঃখের মেঘ আনন্দের জলে ঝরিয়ে পড়েছে। মাহিনের রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বিছানার উপরে গোলাপ ফুলের পাপড়ির সমাহার। রুমের চারপাশে বিভিন্ন ফুল রাখা হয়েছে। চাঁদের আলোতে তার সমস্ত রুমটি নববিবাহের রূপস্বতার করে তুলেছে। চাঁদের শুভ বর্ণের আভা মাহিনের সমস্ত রুমে পর্দা করে ভেদ করে রুমের ভিতর থেকে আলোকিত করে তুলেছে। ফুলসজ্জায় বেনারসির ঘোমটা জড়িয়ে বসে আছে রাধিকা। ঘরোয়া ভাবে মাহিন আর রাধিকার বিয়ে হয়। মাহিনের বাবা মা এতে কোনো আপত্তি তোলেনি। তারা রাধিকাকে ছেলের বউ হিসেবে মেনে নেয়। রাধিকা অপেক্ষায় আছে তার কাঙ্ক্ষিত পুরুষের আগমনে। এমন সময় দরজায় খটমট আওয়াজ তার কর্ণে প্রবেশ করে। মাহিন ধীরে ধীরে এগোতে থাকে। রাধিকা লজ্জা জড়িত কণ্ঠে সালাম দিল। মাহিন সালামের জবাব দিয়ে রাধিকার পাশে বসে। মাহিন রাধিকার কপালে উষ্ণ এক চুমু দেয়। রাধিকার কোলে মাথা রেখে বলে, মাথায় হাত বুলিয়ে দাও। রাধিকা পুনরাবৃত্তি করল প্রতিটি সব ঘটনা। মাহিন নির্বাক হয়ে সবটুকু শ্রবণ করে। রাধিকার হঠাৎ তার মায়ের কথা মনে হয়। মাহিনের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আপনি বলেছেন আজ আম্মা আসবে, আম্মা তো আসলো না। মাহিন বড় করে এক নিঃশ্বাস নেয়। রাধিকার কাছে সে কিছু গ্রহণ করতে চায় না, সব বলবে। মাহিন শোয়া থেকে উঠে বলে, চলো ব্যালকনিতে, এখান থেকে চাঁদ দেখতে পারবো। রাধিকা ওঠার আগেই মাহিন রাধিকাকে কোলে তুলে নেয়। রাধিকা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, কি করছেন, নিচে নামান। মাহিন যেতে যেতে বলে, বউকে কোলে নেবো না তো কি অন্যকে নেবো? আমার ইচ্ছে হলে সারা দিন বউকে কোলে রাখবো। বিয়ে তো করেছি বউকে আদর করার জন্য। রাধিকা প্রতি উত্তরে কিছু না বলে মাহিনের বুকে মাথা রাখে। শীতের রাতের চাঁদটিকে আজ দারুণ লাগছে। আকাশে অসংখ্য তারকার মেলা। আজ যেন চাঁদনি রাতটা নতুন সাজে সজ্জিত হয়েছে। মাঝে মাঝে চাঁদ মেঘের আড়ালে চলে যায়। তখন পুরো পৃথিবীতে অন্ধকার বিস্তার করে। রাধিকা পুনরায় প্রশ্ন করে, আম্মা আসলো না কেন? মাহিন আকাশের দিকে ইশারা করে বলে, এই যে তোমার মা। রাধিকা কিছুই বুঝতে পারেনি। বোকার মতো মাহিনের দিকে দৃষ্টি দিয়ে বলে, আমি কিছুই বুঝতে পারি। এমনি সময় হঠাৎ কালো মেঘ তাদের ভাগ্য পাশে ছেয়ে গেল। আখমত রাস্তার দিক থেকে একটি বুলেট রাধিকার বুকে বিঁধে। রাধিকা পড়ে যেতে চাইলে মাহিন রাধিকাকে ধরে ফেলে। পুনরায় আরেকটা বুলেটের শব্দ শোনা যায়। মাহিন রাস্তায় দৃষ্টি দিয়ে দেখে আবির মাহিনকে মারতে এসেছিল। গুলিটা সে মাহিনকে করেছিল, কিন্তু ভুলে রাধিকার গায়ে লাগে। নিজের ভালোবাসার মানুষকে নিজের হস্তে গুলি করাই আবির সাথে সাথে সুইসাইড করে। মাহিনের সাদা শেরওয়ানিটা রাধিকার রক্তে ভিজে যায়। রক্ত রাঙা হয়ে ওঠে রাধিকার মেহেদি মাখা হাত। রক্তস্নাত হয়ে ওঠে তার বাসর। মধুর বাসর রক্ত ভেজা বাসরে পরিণত হয়। রাধিকা মাহিনকে খামচে ধরে বলে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। মাহিনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কান্না কণ্ঠে বলে, একদম চিন্তা করবে না, তুমি বাঁচবে, আমাদের বাচ্চা হবে, তোমাকে আম্মু আর আমাকে আব্বু বলে ডাকবে। তা মনে হয় আর হবে না মাহি, আমি বাঁচবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। মাহিন আলতো করে রাধিকার গলায় চুমু দিয়ে বলে, বাজে কথা বলবে না, দেখো আমাদের সব স্বপ্ন পূরণ হবে। আল্লাহ তোমাকে আমার কাছে যখন পাঠিয়েছে তখন তিনি আবার নিয়ে নেবেন না। তখনই অ্যাম্বুলেন্স আসার শব্দ আসে। মাহিন রাধিকাকে কোলে করে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে। মাহিন তার মাকে বলে, আম্মু আমি রাধিকাকে ছাড়া বাঁচবো না। তিনি অশ্রু মুছে বলেন, চিন্তা করিস না, রাধিকার কিছুই হবে না। পরের দিন সকাল 8টায় রাধিকার সেন্স ফিরে। মাহিন এক মুহূর্ত বিলম্ব না করে রাধিকার কেবিনে আসে। রাধিকা মাহিনকে দেখে মৃদু হেসে ওঠে। মাহিন কৃত্রিম রাগ নিয়ে বলে, হাসা হচ্ছে তাই না? সারা রাত আমাকে চিন্তা রেখে এখন মজা নিচ্ছ?
রাধিকা মাহিনের বুকে মাথা রেখে বলে। আপনাকে চিন্তিত মাখা মুখটা দেখলে যে আমার ভালো লাগে। মাহিন রাধিকার চুলে হাত বুলাতে বুলাতে বলে, বাসায় যাই, তারপর তোমাকে শাস্তি দেব। কেন? আমাকে বারে বারে কষ্ট দেওয়ার জন্য। আপনিও তো আমাকে কষ্ট দিয়েছেন। কখন দিলাম? তাহলে আমি কখন দিলাম? বাসায় যাই, তারপর বলবো কখন দিয়েছো। ট্রেন তার আপন গতিতে চলছে, যাত্রীরা ঘুমে তলিয়ে আছে, কেউ কেউ তন্দ্রার ভাব নিয়ে ঝিমুচ্ছে। রাধিকা মাহিনের কাঁধে মাথা রেখে বহু আগেই ঘুমিয়ে পড়েছে। জানালার বাতাসে রাধিকার চুল এসে মাহিনের মুখে এসে বিরক্ত করার চেষ্টা করছে, কিন্তু মাহিন বিরক্ত না হয়ে সেটা উপভোগ করছে। তাদের বিবাহের আজ 2 মাস। মাহিনের স্বপ্ন ছিল সমুদ্র বিলাস করার, আর সেটাই পূরণের জন্য কক্সবাজারের দিকে যাত্রা করছে। ট্রেন ব্রিজের উপর আসাতেই মাহিনের মনে পড়ে রাধিকা তো কখনো বড় কোনো ব্রিজ দেখেনি। আজ রাধিকাকে সেই ব্রিজ দেখাতে চায়। কাল বিলম্ব না করে রাধিকাকে ডেকে বলে, রাধিকা ব্রিজ দেখবে? রাধিকা তন্দ্রার ভাব নিয়ে বলে, দেখবো। তাহলে চোখ খোলো। রাধিকা তন্দ্রা দূর করে জানালার দিকে দৃষ্টি দেয়। যতক্ষণ ধরে ট্রেন ব্রিজের উপর ছিল ততক্ষণ ধরে চেয়ে থাকে, হাস্যোজ্জ্বল হয়ে বলে, আপনি না থাকলে কখনো এসব দেখতে পারতাম না। এখন থেকে তোমার সব ইচ্ছে পূরণ করবো। রাধিকা মাহিনের বুকে মাথা রেখে অদূরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। বলে ভালোবাসি আপনাকে। মাহিন রাধিকার হাত ধরে বলে, আমিও ভালোবাসি।